ওকে, উই আর নাও গেটিং রেকর্ডেড। শুভ সন্ধ্যা সকলকে। জোয়ানা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। জোয়ানা এবং আমাদের বাইরে থেকে যারা শুনছেন, দেশের বাইরে থেকে, তাদের জন্য শুভ অপরাহ্ন, শুভ সকাল। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, এবং আমি জানি এই কথাটি বলার জন্য হয়তো আমি সামান্য বিড়ম্বনা তৈরি করছি আমাদের অতিথির জন্য, কিন্তু আমি আমার সহকর্মীদের বারবারই একটি কথা বলি যে অরুণবাবু একজন কিংবদন্তি, লিভিং লেজেন্ড। তো সেই মানুষটিকে আজ আমরা যে আমাদের মধ্যে পেয়েছি, এটা আমাদের বিরাট প্রাপ্তি। আমি ওনাকে প্রথাগত স্বাগত জানানোর জন্য এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে ওনার সম্বন্ধে দু চার কথা বলার জন্য আমার সহকর্মী, কোর্স কোঅর্ডিনেটর ডক্টর গৌতম সরকারকে অনুরোধ করছি। তারপরে আমরা ওনার থেকে, আমাদের অতিথির থেকে ওনার কথা শুনবো। গৌতম দা, প্লিজ। প্রথমে প্রণাম নেবেন অরুণ বাবু আমার। নমস্কার। একদম। আমাদের কলেজে আপনাকে পেয়েছি, এটা যেমন কলেজের সৌভাগ্য, ব্যক্তিগতভাবে আমারও ভীষণ সৌভাগ্য। আশা করি প্রত্যেক পার্টিসিপেন্ট যারা রয়েছেন তারাও ভাবছেন যে এটা আমাদের সৌভাগ্যের যে আমরা আপনাকে পেয়েছি। দেবাদিত্য মোটেও একটা কথা মিথ্যে বলেননি যে কিংবদন্তি একজন অনুবাদক। বরং আমি একটু এগিয়ে গিয়েই বলি যে যদি বাংলায় এখন কেউ কিংবদন্তি অনুবাদক হয়ে থাকেন, কিংবদন্তি শব্দের সঙ্গে তো আমি ভীষণভাবে পরিচিত, তো সেই কিংবদন্তি অনুবাদক একমাত্র আমাদের সামনে এখন অরুণ সোম। কারণ একজন অনুবাদক যখন অনুবাদকেই পেশা হিসেবে মানে নিজেকে জড়িয়ে, মানে গায়ে যেমন লেপ জড়িয়ে নিয়ে নেওয়া হয় শীতের সময় যেভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, ঠিক সেভাবেই যখন একজন অনুবাদক অনুবাদ করবেন বলেই শুধুমাত্র রাশিয়ান শেখা এবং সেই অনুবাদকে কেন্দ্র করে রাশিয়াতে পৌঁছে যাওয়া, সেখানে চাকরি নেওয়া এবং সেই রাশিয়াকেই নিজের জগৎ বানিয়ে, এইটা বোধহয় খুব কম অনুবাদকের জীবন হয়েছে, মানে হয়তো পক্ষে হয়। তো আমি আবারও কয়েকদিন ধরে ফিরে ফিরে দেখছিলাম যে আমাদের অনুবাদগুলি আমরা ভীষণভাবে পরিচিত যে অনুবাদক হিসেবেও অরুণ সোম যে কারণে বিখ্যাত, তিনি মূলত দুটো জায়গায় ভীষণভাবে ধরেছেন। সেটি হচ্ছে না আমাদের সবচেয়ে প্রিয় দুটো জায়গা, সেটি হচ্ছে দস্তয়েভস্কি তার লেখা এবং লিও টলস্টয়ের লেখা, যে দুটো অনুবাদ তিনি করেছেন। এছাড়াও তিনি তো অনেক করেছেন, গল্প উপন্যাস লিখেছেন, সমাজবিদ্যা লিখেছেন, বিষয় লিখেছেন, কিন্তু তার ইন্টারেস্টের জায়গাটা আমরা সকলেই জানি। আপনি অনেকগুলো কথা হচ্ছে দেবাদিত্য, সাউন্ডটাকে গৌতম দা, অ্যাকচুয়ালি আমার এন্ড থেকে মিউটই আছে। তুমি একটু মাইকটা ব্যবহার করলে হয়তো বেটার হতো। এনিওয়ে, আই থিঙ্ক তুমি বলে নাও, তারপরে আমরা ওনার কথা শুনি। ঠিক ঠিক। তো যেটা বলছি যে উনি প্রথমত কলকাতাতেই আপনার যদি উনার কোথাও সাক্ষাৎকার করে থাকেন তাহলে বুঝবেন যে উনি কলকাতাতে রাশিয়া শিখছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। অবিভক্ত ভারতবর্ষ, বাংলা বাংলা ভাগের যে ক্ষত, ইতিমধ্যে অরুণবাবু আমরা দাঙ্গা নিয়ে কথা বলেছি, আমাদের দেশভাগ সাহিত্য লিটারেচার অনুবাদ সেটা কি করে উঠেছে, কিন্তু একজনের জীবনে যখন দেশভাগ একটা অন্যরকম শিক্ষা দিয়ে দেয় এবং সেই দেশভাগের পর তাকে চলে আসতে হয় দেশে, দেশে নিজের বিশ্ববিদ্যালয়ের জীবনে সেটা শেখা এবং কথা কথা অদ্ভুতভাবে বলেছেন যে নিজের ইচ্ছের সঙ্গে সঙ্গে কিছু রাজনৈতিক ইচ্ছেও জুড়ে গিয়ে রাশিয়াটাকে শেখা শুরু হয়ে গেছে। তো আমি আর কি বলবো, আমরা প্রত্যেকেই আশা করি অনুবাদক কিংবদন্তি অনুবাদক অরুণ সোমকে সকলেই জানি ভীষণ ভীষণ ভাবে। তো বরং আমি বেশি বলে বিব্রত করছি না আমাদের পার্টিসিপেন্টদের, আমরা অপেক্ষা করছি যে সেই অনুবাদকের মুখেই আমরা তার অনুবাদের কথা এবং তার অনুবাদের জীবন নিয়ে, তার অনুবাদ কিরকম, কিভাবে, কথায় কিভাবে শুরু হলো, এগুলো শুনি। স্বাগত আপনাকে অরুণ বাবু এবং আমাদের পার্টিসিপেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ শুভকামনা জানাচ্ছি
আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, শুভ সকাল জানাচ্ছি জোয়ানা এবং মারাকে। প্লিজ শুরু করুন অরুণ বাবু, আপনার জন্য অপেক্ষায় রইলাম আমরা। বলুন। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে আপনার কাছে কি এক এক করে প্রশ্নগুলি রাখবো এবার, যেমনটি আমরা ভেবে রেখেছি। আমি শুনি, এখন প্রশ্নের বাইরেও কিছু কিছু জানতে পারি। অবশ্যই 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 আমাদের আগ্রহ, আপনি প্রশ্নের বাইরে যত বেশি যাবেন তাতে আমাদের আগ্রহ আরো বেশি। আমরা তো এটা জাস্ট একটা খসড়া করেছি। পার্টিসিপেন্টদেরকে একটু বলে রাখা ভালো এই বিষয়টা আমাদের, না? হ্যাঁ হ্যাঁ, আমরা আজকের যে এই সেশনটা করছি অনেকটা বেশি কথোপকথনের ঢঙে করছি, কারণ আমরাই বেশি জানতে চাইছি এবং আমরা কতগুলো প্রশ্ন ওনার কাছে রাখবো, এবং আমরা প্রশ্ন রেখেছি, তৈরি করেছি যে প্রশ্নগুলো আমরা অরুণ বাবুকে রাখবো, অরুণ বাবু সেই প্রশ্নের উত্তর দিতে থাকবো। ধন্যবাদ সবাই। হ্যাঁ, আমি প্রশ্নে আসি। তো আমাদের প্রথম প্রশ্নটি বেশ সাদামাটা, তবে মনে হয় এর উত্তরে অনেক স্মৃতির সরণি বেয়ে যাত্রা শুরু হবে, সেই আশা নিয়েই আমি প্রথম প্রশ্ন রাখছি। when and how you started translating from Russian? রাশিয়ান থেকে অনুবাদ করা শুরুর ইতিহাস একটুখানি আমরা শুনবো আপনার থেকে। ঠিক আছে, এই ইতিহাস তো অনেকবার অনেক জায়গায় বলতে হয়েছে, মানে নতুন কিছু শোনাতে পারবো কিনা বলতে পারছি না। যাই হোক, তো ইতিহাসটা খানিকটা তো উনি এর আগেই একটুখানি বলে দিলেন যে কিভাবে আমি এর মধ্যে জড়িত হয়ে পড়লাম রুশ ভাষা ও সাহিত্যের সঙ্গে। কথাটা হচ্ছে যে একটা জিনিস, যে কোনো কোনো ঘটনা মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দেয়, এবং সেটা অনেক সময় মনে হয় সেই ঘটনা বোধহয় আকস্মিক, কিন্তু না, হয়তো আকস্মিক ঠিক নয়। সেক্ষেত্রে আকস্মিক বলে কোনো ওই ধরনের ঘটনা আমার জীবনে ঘটেনি যে আমি হঠাৎ করে যে এই অনুবাদের জগতে ঢুকে পড়লাম, সেটা ঠিক বলবো না যে হঠাৎ করে। তার মধ্যে কতগুলো নিশ্চয়ই কার্যকারণ সম্পর্ক আছে। আমার অনুবাদ সাহিত্যে একটা জিনিস বলা যেতে পারে, যে ওই যে বললাম যে আকস্মিক নয়, হয়তো মনে মনে মধ্যে অনেক ঘটনা থাকে এরকম না, যে হঠাৎ করে মনে হলো, হঠাৎ করে শুনলেন যে বেলা যে পড়ে এলো, বেলা যে পড়ে এলো শুনেই বেরিয়ে পড়লেন ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে। কিন্তু সেটা আকস্মিক মনে হতে পারে যে বেলা যে পড়ে এলো শুনেই বেরিয়ে এলেন, নাকি তার মনে মনে এই বাসনাটা ছিলই। তো আমার ক্ষেত্রেও ঘটনাটা ঠিক অনেকটা সেইভাবেই ঘটেছে। বহুদিনের একটা বাসনা ছিল, সেটা বলা যেতে পারে আমার ছাত্র জীবনে, এমনকি ছাত্র জীবনে বলবো না, স্কুলে পড়ার সময় থেকেই হতে পারে। বিশ্ব সাহিত্যের অনুবাদ যেগুলো বলতে ছিল, আর আমরা তো মানে পড়াশোনা করেছি তখন বাংলা মিডিয়াম স্কুলে, তো ইংরেজি তো অতটা বিদ্যা ছিল না যে মূলে পড়বো, বা মূলে পড়লেও পড়েছি, যেমন রবিনসন ক্রুসো, রবিনহুড ইংরেজিতে পড়েছি, কিন্তু সেগুলো সংক্ষিপ্ত ইংরেজি। পরে যখন এমনি এছাড়া বেশিরভাগই আমরা বাংলা অনুবাদেই করতাম, এবং তখনকার দিনে আমাদের বোধহয় ছাত্র জীবনের প্রথম দিকে, বা আমরা যখন মানে স্কুলে পড়ি, তখনকার দিনে কয়েকজন অনুবাদক, তো বিখ্যাত অনুবাদক ছিলেন, যেমন সুনীন্দ্রনাথ রায় বা নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। কিন্তু তাদের যে অনুবাদগুলো ছিল, সেই অনুবাদগুলো
বিশ্ব সাহিত্য সম্পর্কে আগ্রহ বাড়িয়ে দেওয়ার পক্ষে, মানে একজন শিশু বা কিশোরের জীবনে আগ্রহ বাড়িয়ে দেওয়ার পক্ষে সত্যি তার অবদান মানে স্বীকার করতেই হয়। কিন্তু সেগুলো পরবর্তীকালে আমরা যেটা বুঝতে পারলাম, সেগুলো তো আসলে মানে স্টোরিজ রিটোল্ড এবং সংক্ষিপ্ত। পরে এক সময় যখন হঠাৎ করে আমার হাতে এলো, যেমন যেমন রবিনসন ক্রুসো পড়েছি, ইংরেজিতেও সংক্ষিপ্ত পড়েছি, আর কিন্তু বাংলায় তো পড়েইছি। কিন্তু তারপরে যখন মূল বইটা হাতে এলো, সেটা দেখে তো অবাক হয়ে গেলাম। প্রথমত নামই তো বিরাট, মানে সে একটা লাইফ অ্যান্ড স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো অফ ইয়র্ক ম্যারিনার, এটা পুরো নাম। তারপরে দেখলাম পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখলাম, ওইটা ব্ল্যাকি অ্যান্ড সন্সের বোধহয় মানে এডিশন। পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখলাম যে এই ইংরেজি তো কিছু বুঝতে পারছি না, মানে খুব গোলমেলে এবং ভীষণ জটিল। তো তখনই মনে হলো যে তাহলে এসব অনুবাদ কি অনুবাদ হচ্ছে। এই নয় যে আমি অবহেলা করছি, কিন্তু আমরা তো সে এই অনুবাদ তো পাচ্ছি না। তো এইটা আমার মনে একটি কিন্তু মানে গেঁথে ছিল বরাবর। তারপরে পরবর্তীকালে কেন কিভাবে আমি রুশ ভাষাতে, অন্য ভাষাতেও হতে পারতো, আমি ইংরেজি হতে পারতো বা অন্য যে কোনো বিদেশি ভাষা হতে পারতো, সেটা না হয়ে কেন রুশ ভাষা এলো। আর একটা পরবর্তীকালে যে আমরা যখন কলেজে যখন পড়তাম বা আরো পরে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তা সেই সময় তো একটা রুশ সাহিত্য মানে এই মানে মানে গত শতাব্দীর 50-এর দশকে এরকম ভাবে তখন একটা রুশ সাহিত্যের অনুবাদের জোয়ার এসে গিয়েছিল। আমাদের দেশে প্রচুর বই রুশ ভাষা থেকে, বিশেষ করে ক্লাসিক ইত্যাদি এবং আধুনিক রুশ সাহিত্য অনুবাদ বেরোতে লাগলো। সেই হচ্ছে তখন সেই সুদূর মস্কোর প্রগতি প্রকাশন থেকে বইগুলো আসছে। প্রথম দিকে ইংরেজি অনুবাদ গুলোই বেশি ছিল, বাংলা ইংরেজি অনুবাদ, হ্যাঁ বাংলা অনুবাদ 50-এর পর থেকে বাংলা অনুবাদের যেটা বৃদ্ধি পায়, কিন্তু আসলে ইংরেজি অনুবাদই বেশি ছিল। তা আমরা এক সময় ওই বলতাম যে যেমন কলকাতা শহরে তো যখন দুর্গাপুজো হতো সেই সময় তো স্টল গুলো হতো, যেমন ন্যাশনাল বুক ইত্যাদি স্টল। তো ওই সব স্টলে আমরা বসতাম, বইতেই ঘাঁটতাম। তা এই বইগুলো ঘাটাঘাটি করতে করতেই অনেক কিছুর হদিশ পেয়ে গেলাম, রুশ সাহিত্য সম্পর্কে আগ্রহটা বেড়ে গেল আরো। তারপরে তখন ভাবলাম রুশ সাহিত্যের বিশেষ করে একটা দিক আমার কাছে খুবই উল্লেখযোগ্য মনে হয়েছে, সেটা হচ্ছে যে যারা বিশেষ করে ক্লাসিক কেন পরবর্তীকালেও যারা ছোটদের জন্য, কিশোরদের জন্য লিখেছে, সেগুলো এত মানবিক এবং তার মধ্যে এত কিছু ভাবনা চিন্তার মানে খোরাক আছে। আমি বলবো না যে বয়স্কদের জন্য, এমনকি ছোটদের জন্য সেটা কিন্তু মানে অজান্তেই মানে অনেকের মনের ভেতরে ঢুকে যাওয়ার মতন। যেমন ধরুন একটাই যে বললাম যে ওই তুর্গেনিভের একটা উপন্যাস আছে মানে কিশোরদের জন্য, কিন্তু সেটা কাঁদিয়ে ছেড়ে ফেলবে, মুমু বলে একটা বা বা চেকবের গল্প আছে কাস্তাঙ্কা বলে, যেটা কুকুর নিয়ে। আরো অনেক গল্পই উল্লেখ করা, গল্প বা উপন্যাস উল্লেখ করা, যেমন এইগুলো কিন্তু আমি বিশ্ব সাহিত্যে যে সমস্ত অনুবাদ পড়েছি আমরা অবশ্য এগুলোর মধ্যে যাইনি বা ছোটবেলার এই জিনিসগুলো পাইনি। তা ফলে আমার একটা কিন্তু ওই রূপ সাহিত্যের ওপরে একটা বিশেষ করে ঝোঁক চেপে গেল। এবং তারপরে তো যেটা উনি উল্লেখ করলেন যে হ্যাঁ আমি বলেওছি উন্নত যে একটা হয়তো বামপন্থী আন্দোলনেরও একটা কিছু অবদানের মধ্যে থাকতে পারে। যাই হোক, আমি তো তখন রুশ ভাষা শিখতে শুরু করলাম
যে রূপ অনুবাদ করতে হলে, এবং একটাই আমার মনে হয়েছে করতে হলে, যে মূল ভাষা থেকেই করা উচিত। ইংরেজি থেকে তো হতেই পারে অনেকে করেছেন, আমি বলবো না যে তাতে খাটো করার করতে চাইছি না বা করা উচিতও নয়, অবশ্যই তাদের অবদান আছে। কিন্তু মূল মানে একটা ভাষার থেকে আর একটা ভাষায় চলে গেলে এবং তৃতীয় আর একটা ভাষাতে যদি অনুবাদ করতে হয় তাহলে তো অনেকখানি পরে দেখলাম যে হারিয়ে যায়। কারণ যেগুলো আমরা পরবর্তীকালে মানে আগে যেরকম ইংরেজিতেও পড়েছি খুব ভালো অনুবাদ, কিন্তু তখন মনে হয়েছে কিছু যেন হারিয়ে যাচ্ছে, এবং সে কিছুটা কি সেটা পরে বলছি। কিছুটা হারিয়ে যাওয়া জিনিস হচ্ছে প্রথমত ভাষার ব্যাপার আছে, সে খুব জটিল। দ্বিতীয়ত সংস্কৃতির ব্যাপার আছে, সেটাও জটিল। বিশেষ করে একটা ইউরোপীয় সাহিত্য থেকে আর একটা ইউরোপীয় সাহিত্যে অনুবাদ করা অনেক সহজ, বা আমাদের দেশে যেরকম একটা ভারতীয় সাহিত্য থেকে আর একটা ভারতীয় ভাষার সাহিত্য অনুবাদ করা অনেক সহজ। কারণ কারণ ভাষা ভঙ্গির দিক থেকে হতে পারে, সংস্কৃতির ঐতিহ্য ইত্যাদির সঙ্গে অনেক মিল আছে, এবং সেটা আমাদের বাংলাতে করতে গেলে বেশ মানে খাপে খাপে প্রায় লেগে যায়। কিন্তু সেটা তো ইউরোপীয় ভাষা থেকে আমাদের ভাষায় করলে সেই জিনিসটা আসা খুব খুব বলতে গেলে একরকম দুরূহ হবে। তো যাই হোক, তা ভাষা তো শিখতে লাগলাম, শেখাও গেল, বুঝতে পারছি যে কিছু কোথাও কিছু ঘাটতি আছে, কোথাও কিছু কমতি আছে, কিন্তু সেটা কি আমি তো তখনও মানে সে দেশের সংস্কৃতির মধ্যে ঢুকিনি। হ্যাঁ, সে দেশের ইতিহাস জানি, কিন্তু ঐতিহ্য, সংস্কৃতি, কথা, রীতি নীতি, আচার ব্যবহার সেগুলো তো কিছু জানি। আমরা অবশ্য হ্যাঁ মানে রুশ দেশের প্রচার যন্ত্রটা এত বেশি প্রবল ছিল, বিশেষ করে সোভিয়েত আমলে, যার ফলে আমরা তখনকার দিনে ধরো মানে ওই দেশের সিনেমা, ওই দেশের সমস্ত ডকুমেন্টারি, যে সমস্ত ছবি, এগুলো আমরা ঠিক পেতাম, এবং সেগুলো থেকে কিছু কিছু অবশ্যই আমরা সেদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইত্যাদি সম্পর্কে আমরা জানতেই পারতাম, যেটা হয়তো আরো আগে সেটা সম্ভব হতো না। যাই হোক, কিন্তু তবু মানে সেটা একরকম একটা মানে ছবি দেখে বা, কিন্তু সেখানে তো আমি সেই মানুষ পাচ্ছি না, সেই বাতাস পাচ্ছি না, সেই হাওয়া পাচ্ছি না, সেই গন্ধ পাচ্ছি না। তো কোথায় সেটা তো মানে সেটা তো আমাকে পেতে হবে। সেটা না পেতে গেলে কি করে আমি মানে এর ভেতরে ঢুকতে পারি? তো ফলে আমার তখন একটা এরকম একটা ওই বললাম যে ইচ্ছে ছিল, তাহলে ওই দেশের সংস্কৃতির সঙ্গে ঐতিহ্যের সঙ্গে মানে পরিচিত হতে হবে, সেখানে গিয়ে এটা এটা এইভাবে মানে হয়তো খানিকটা সম্ভবই হতে পারে, আমি বলছি না অসম্ভব ব্যাপার, কিন্তু পুরোপুরি একেবারে তার ভেতরে জড়িত না হতে পারলে এটা সম্ভব নয়। তো যাই হোক, সেটাও সেই যেভাবেই হোক, আর তার বিশদের বিবরণের মধ্যে যাচ্ছি না, মোটামুটি ভাবে একটা সুযোগও এসে গিয়েছিল, এবং সেটা তোমার 65-66 সালে 1 বছরের জন্য একটা আমি ওখানকার একটা স্টেট স্কলারশিপ পেয়েছিলাম, ওটাকে ওরা ফেলোশিপ বলে মস্কো ইউনিভার্সিটিতে, ভাষার ভাষা এবং সেখানকার দেশের সংস্কৃতি ইত্যাদি চর্চার জন্য। তো সেখানে আমি দেখলাম ওদের একটা প্রথম কোর্সই ছিল যে ভাষা শিক্ষার ব্যাপারে দেশ পরিচিতি। এটা কিন্তু ভয়ঙ্কর কাজের, এবং দেশ পরিচিতির মধ্যে কি আছে, তারপর সে দেশের গান, সে দেশের তোমার সঙ্গীত বলো, চিত্র বলো, এই সমস্ত কিছুর সঙ্গে একটা ব্যাপক পরিচয়। এবং আমাদের তো বহু এক্সকারশন হতো,
বহু জায়গায়। তা এমনকি মানে ওই যে ওই ভাষা ল্যাবরেটরি বলো যাই বলো, সেখানে যে এই জোর করে গানের গলা থাকুক না তো গান গাইতে হতো, গানগুলো মনে রাখতে হতো গানের ভাষা ইত্যাদি। এইভাবে আস্তে আস্তে আমি সত্যি সত্যি ওদের মোটামুটি ভাবে সংস্কৃতিটা এটা সম্পর্কে জ্ঞান পেয়েছি, সেটা একটা। কিন্তু এছাড়া আর একটা জিনিস আমার একটা সুবিধে ছিল, তা আমি যেখানে ভাষা শিখতাম ওটা ছিল ইন্দো সোভিয়েত কালচারাল সোসাইটি। ওই সেখানে যারা যারা ভাষা শেখাতেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন যারা তারা রুশি। অনেকে আমাদের কনসুলেটের ওখান থেকে মানে লোকজন যারা ওদের সংস্কৃতি বিভাগের লোকেরা, তারা এসে আমাদের ভাষা শেখাতে। তা এছাড়াও আরো একজন আমি যার কাছে ঋণী, তিনি একজন এমিগ্রি, রাশিয়ান এমিগ্রি মহিলা। তিনি, তার কাছে আমি ভাষা শিখেছি এবং তিনি কলকাতাতেই থাকতেন। কোনোভাবে তার স্বামী ভদ্রলোক ছিলেন, জাহাজে কাজ করতেন এবং কোনোভাবে সেটা বোধহয় হবে উনি বলতেন যে এই 40-এর দশকে বা তার পরবর্তীকালে হতে পারে 40-50-এর দশকে, কত শতাব্দী, তারা বোম্বেতে এসেছিলেন এবং তারপরে বোম্বে থেকে কলকাতায় চলে আসে এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতেন। ভদ্রলোক জাহাজের কাজ করতেন, মাঝে মাঝে যেতেন। তা সেই ভদ্রমহিলা কিন্তু আমার একেবারে, আমি যেখানে থাকতাম, আমি থাকতাম কলকাতায় পাঁচশার কাছে, আমার একদম প্রতিবেশী। ওর বাড়িতে গিয়ে ওই সেখানে আমরা অনেকে এসে বিভিন্ন ভাষী লোকজন, আর্মেনিয়া ছিল, তারপরে জর্জিয়ান, এরা সবই আমাদের পাড়াতে এরকম অনেক লোক, তারা সব এসে কথাবার্তা রুশিতেই হতো এবং ফলে রুশ ভাষাটা মানে বলাটাও একটা মানে রপ্ত করে নিলাম। আর তারপরে ও দেশের জন্য খাবার দাবার, ভদ্রমহিলা খুব ভালো রান্না করতে পারতেন, তা সেই সম্পর্কে জেনে গেলাম। ফলে এর আগেও আমার খানিকটা পরিচয় ঘটেছে। যাই হোক, সেটা অন্য কথা, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিল। এখন এইভাবে যখন ভাষাটা এবং ভাষার যে ওই দেশের সঙ্গে পরিচিত হলাম, এইবারে তখনও কিন্তু আমি এদেশে তখনও অনুবাদে হাত দিই রুশ ভাষাতে, তখনও আমার খানিকটা একটু দ্বিধাগ্রস্ত মন ছিল, করবো করে, কিন্তু যাই হোক হয়নি। তারপরে আমি তখনই প্রগতি প্রকাশনে, এর আগেও বলে রেখেছিলাম, আমি যখন এসেছিলাম আরো দুবার আমি তারপরেও ওই ভাষার শিক্ষার জন্য ওখানে থাকার পরে যখন ফিরে এলাম, ফিরে আসার পরে আমি আরো বার দিয়ে গেছি সেখানে। ওই আমি তো তারপরে এখানে এসে রুশ ভাষা শেখাতাম ইন্দো সোভিয়েত কালচারাল সোসাইটিতে, সুতরাং ভাষা শিক্ষক হিসাবে আমি আরো দুবার গেছি। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার্সদের একটা সেমিনার হতো প্রত্যেক, তা সেই সেমিনারে দুবার গেছি এবং মাস দুয়েক করে সেটাও গেছি। যাই হোক, তো সেই সুবাদে প্রগতির সঙ্গে আমার মানে প্রগতি, বিশেষ করে তখন অনুবাদক ছিলেন ননী ভৌমিক, প্রগতি, তো তার সঙ্গে আমার আলাপ হয়েছিল ওইখানে থাকতে। তখন আমি তাকে বলে রেখেছিলাম যে যদি কোনোদিন অনুবাদকের দরকার হয়। তারপর যাই হোক, উনি সেটা সে সম্পর্কে অনেক কথা বলেছে, আর বিশদে বলবো না যে কিভাবে
ননী ভৌমিকের সহযোগিতা ইত্যাদি কারণে আমি তারপরে শেষকালে 1974 সালে ওখানে যাই প্রগতি প্রকাশনের অনুবাদক। এটা হচ্ছে আমার এই অনুবাদের বা অনুবাদক হওয়ার ইতিহাস। এখন এটা তো বললাম, তারপরে কি প্রশ্ন আছে আপনার? তারপরে আপনার জন্য ভেবে রাখা প্রশ্ন যেটি ছিল সেটা হলো যে এই যে আপনি একের পর এক রাশিয়ান সাহিত্য অনুবাদ করে গেছেন, পাঠক মহলে পাঠক পাঠিকারা ভীষণভাবে আদর করে গ্রহণ করেছেন। ইনফ্যাক্ট এখন এই মুহূর্তে দীপদা আমাদের সাথেই আছেন, দীপদা সোহম চলে এলো দেখতে পাচ্ছি। ওরা আমাকে বারবারই বলেন যে আপনার বই ওরা যখন পুনর্মুদ্রণ করেন বা সে বই যখন অন্য এডিশনে ওরা বের করেন, পাঠক পাঠিকারা একই রকম ভাবে আদর করেই তা গ্রহণ করে থাকেন। কিন্তু তবুও মানে রাশিয়ান সাহিত্য যে বাংলার পাঠক পাঠিকারা পড়ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তবুও আপনার অভিজ্ঞতা, যেহেতু আপনার এই কয়েক দশকের অভিজ্ঞতা, তার ভিত্তিতে আমরা একবার জানতে চাইবো, অ্যাকর্ডিং টু ইউ, হোয়াট উড বি দি ইম্পর্টেন্স অফ ট্রান্সলেটিং রাশিয়ান লিটারেচার ফর বেঙ্গলি রিডার্স? মানে আপনার পরবর্তী প্রজন্ম যারা কাজ করতে পারেন রাশিয়ান ভাষায় সাহিত্য বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে, তাদের জন্য, এবং এখনো রাশিয়ান সাহিত্যকে বাংলায় অনুবাদ করার যে প্রক্রিয়া আপনি করে যাচ্ছেন, আপনার কথায় এর গুরুত্ব কি হতে পারে? এই জায়গাটা একটু আমরা শুনতে চাই। এটা গুরুত্ব তো যেটা আমি আমার মনে হয়েছে যে রুশ সাহিত্য তো বিশ্ব সাহিত্যের একটা মানে অন্যতম অগ্রণী বা অগ্রগণ্য, তাই না? বিশেষ করে রুশ ভাষার ক্লাসিক শুধু বলবো না, আমি বললাম যে ওই যে শিশু সাহিত্য, শিশু এবং কিশোর সাহিত্য যেভাবে রুশ দেশে চর্চা হয়েছে, আমার মনে হয় না যে এটা আর কোথাও হয়েছে। বিশেষ করে আমি বলি যে এগুলো তো বিশেষ প্রতিষ্ঠানের জোরেই হয়েছে, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানে যে ধরো তোমার এখানে কত প্রগতিতে কতগুলো ভাষায় অনুবাদ হতো, প্রগতিতে অনুবাদ হতো বিশ্বের প্রায় 65টি ভাষা, এমনকি আফ্রিকান সোয়ালি ভাষাতেও অনুবাদ হতো। তো ফলে এটা অত বড় একটা প্রতিষ্ঠান যে সরকারি আনুকূল্যে, অত বড় প্রতিষ্ঠান তো পৃথিবীর কোথাও হয়নি, এবং যার ফলে অনুবাদগুলো মানে ওখান থেকে বেরিয়েছে, ইংরেজিতে বলো অন্যান্য ভাষায় বলো, সব ভাষাতেই ইংরেজিতে বেরিয়েছে। এবং ওইভাবে বিশ্ব সাহিত্যে তো মানে আমরা যদি ইউরোপীয় সাহিত্যের কথা বলি, তার মধ্যে তো রুশ সাহিত্যের একটা বিশেষ স্থান অবশ্যই আছে। যে ধরো মানে আমাদের যদি ইউরোপীয় সাহিত্যের মধ্যে, আমি ইংরেজির কথা ছেড়ে দিলাম, ইংরেজি তো অবশ্যই, তবে বলবো না যে আমি বলবো যে ইংরেজি সাহিত্যের প্রচার অনেক বেশি হয়েছে এবং ইংরেজি ভাষার তো কোনো কথাই নেই, সেটা তো তার একটা অন্য কারণ ছিল। যাই হোক, কিন্তু ফরাসি, জার্মান বা ইতালীয় সাহিত্য বা এখন যে স্প্যানিশের কথা ধরতে পারি, এদের যে প্রচার হয়েছে সেটা তো অন্যরকম ভাবে, যেটা যথাযথ সত্যি মানে এদের মধ্যে এমন একটা কিছু ভাব বা প্রকাশ পেয়েছে যেগুলো সত্যি মানুষকে ভাবিয়ে তোলে। তো এখন আমাদের এই রুশ সাহিত্য সম্পর্কেও বিশেষ করে সেই কথাই বলতে হয়, কারণ এমন দিক নেই যে রুশ সাহিত্যে কোথাও না কোথাও মানে লোকে আলোচনা করেছে বা প্রকাশিত হয়েছে। আজকের দিনে যদি আমি বলি যে আরে এখন বলছে জাদু বাস্তবতা, আরে সেটা তো কবে, এই জিনিস তো কবে গুগলে হয়ে গেছে,
এ তো গুগল যদি মানে করা যায়, গুগলে এই জিনিস হয়ে গেছে, তো সেটা তো কবেকার কথা। তারপরে এর আমি বলবো অথবা যদি এই যে তারও পরবর্তীকালে 30-এর দশকে গত শতাব্দীর বুলগাকভ তার মধ্যে ছিল। তা পৃথিবীর এমন কোনো মানে বিষয় নেই মানব জীবনের বা মানব সমাজের, শুধু বলবো না, মানব সমাজের কথা বলতে পারি, সেটা বলতে গেলে টলস্টয় এসে যায়, যে মানব জীবনের বা মানুষের অন্তর্জীবন সম্পর্কে যদি কোনো কিছু করতে হয়, তা সেটা তো তার থেকে দস্তয়েভস্কির থেকে তো বড় আর কেউ নেই বিশ্ব সাহিত্যে নেই। কারণ দস্তয়েভস্কি যখন এই মানুষের অন্তর্জগতের এই জিনিসগুলো বের করে দিচ্ছেন, যখন প্রকাশ করছেন বিভিন্ন ভাবে, নানান ভাবে, আরে তখন তো মানে কি বলে সাইকোলজি বা মনস্তত্ত্ব বলে যে এটা, সেটা জন্মই হয়নি। ফ্রয়েডের বয়স তখন 10 বছর। তা উনি তো সেই ফ্রয়েড নিজেই আবার দস্তয়েভস্কি সম্পর্কে 2টো আর্টিকেল লিখেছেন। তা ফলে এগুলো তো মানে অনেক ক্ষেত্রেই মানে অগ্রগণ্য। এই জিনিসটা তো বিশ্ব সাহিত্যের কোথাও হয়নি। বিশেষ করে আমি বললাম টলস্টয়, দস্তয়েভস্কি, তুর্গেনিভ, এদের এই সাহিত্য অনুদিত হবে না, বা না হলে কোন সাহিত্য অনুদিত হবে? আমি সেটাই মানে বলছি যে বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে এখন পর্যন্ত, এখন যদি পুরনো হয়ে যায় দস্তয়েভস্কি এখনো জীবিত, টলস্টয় এখনো জীবিত। এবং টলস্টয়ের যে বিশেষ করে উপন্যাস, শুধু ছোট গল্পগুলো, অসাধারণ ছোট গল্প, তার মধ্যে তো মনস্তত্ত্ব মানে সেই যে জিনিসটা আছে, সেটা তো তখন পর্যন্ত কোনো এইভাবে চর্চাই হয়নি। সেই জন্য আমি বলবো যে এখনো বিশ্ব সাহিত্যের এই এই যদি কোনো কিছু অনুবাদ হয়ে থাকে, আসলে অবশ্যই সাহিত্যের অনুবাদ আরো অনেক কিছু পড়ে আছে যেটা অনুবাদ করা যেতে পারে, এবং সেটা লোকের কাছে গ্রাহ্য হবে বলে আমার মনে হয়। তো এই কারণে যেটা একেবারেই একেবারেই একেবারে আমরা এই প্রসঙ্গে কথা বলতে বলতে এবারে আরেকটু অন্যদিকে যাব, যেটা আমাদের যারা শ্রোতা তারা আমাদের বিভিন্ন ধরনের অনুবাদ নিয়ে যখন কথা হয়েছে, যেমন পার্টিশন নিয়ে যখন অনুবাদ নিয়ে কথা হয়েছে, তখন আমরা এ ধরনের প্রশ্ন উঠে আসতে দেখেছি যে পার্টিশন সাহিত্যের অনুবাদ করতে গিয়ে কি আপনি কোনো বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? মানে এক ভাষা থেকে আরেক ভাষায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ, এক সংস্কৃতি থেকে সংস্কৃতি, আপনি অলরেডি কিছু বলেছেন। খুব কঠিন ব্যাপার, কারণ ওই যে বললাম যে একটা তো মানে ভাষা, ওই অসুবিধাগুলো তো থাকবেই। এবং বিশেষ করে বললাম যে ইউরোপীয় ভাষা, আমি একটা জায়গায় বলেও ছিলাম যে কথাটা হচ্ছে ওই যে যেটা যেটা বিদেশি ভাষা থেকে বাংলায় অনুবাদ জিনিসটা অনেকের কাছেই একটা কৃত্রিম মনে হতে পারে, হতেই পারে, খুবই স্বাভাবিক। কারণ ওই যে বললাম যে একটা ইউরোপীয় ভাষা থেকে আর একটা ইউরোপীয় ভাষায় অনুবাদ করা যেরকম সহজ, তার মধ্যে আছে, কিন্তু আমাদের সেই ঐতিহ্যগত সাদৃশ্য অনেকটাই নেই। তা বা অনুবাদকের কাছে একটা বিরাট বাধা হয়ে থাকে ইউরোপের বা পশ্চিমের সামাজিক, ঐতিহাসিক, প্রাকৃতিক পরিবেশ, যা কোনো অনুবাদেই মানে স্বাভাবিক হতে পারে। কিন্তু এর মধ্যে থেকেই অনুবাদককে একটা উপায় খুঁজে বার করতে হয়, আর তখনই হয়তো খানিকটা কৃত্রিমতার প্রশ্ন ব্যাপারটা এসে যায়, অথবা সেখানে খানিকটা ব্যাখ্যানের আকার আশ্রয় নিতে হয়। ওদেশের সাধারণ মানুষের যে সমস্ত পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তাদের যে নানাবিধ
সাজসজ্জার যে বর্ণনা পাওয়া যায় সেগুলোর সঠিক প্রতিশব্দ আমাদের ভাষায় নেই। মানুষের যে সমস্ত মুদ্রা দোষ, ভঙ্গিমা, মুদ্রা ইত্যাদি এক এক ভাষায় এক এক রকম তাৎপর্য বহন করে। তার ওই এমনকি ধন্যাত্মক শব্দের বেলাতেও আছে, বা অনুবাদকের সেই বিষয়ে সতর্ক থাকতে হয়। সেগুলো রূপান্তর সাধন অবশ্যই দরকার, কিন্তু একেবারে ওই হুবহু যদি আমি সেইভাবে করে দিই, তাহলে তো আমাদের কাছে বোধগম্য, মানে জিনিসটা তো অন্যরকম হতে পারে। এক ধরনের মানুষের ভঙ্গিমা বা সেটা আর এক ধরনের মানুষ, আর এক দেশের মানুষের কাছে অন্যরকম মনে হতে পারে। তাহলে একটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো তো অভিনয়ের ক্ষেত্রেই, ধরো অভিনয়ের ক্ষেত্রে তো দেখলাম সাধারণ অভিনয় করেছেন গ্রেটা গার্বোর আছে আন্না কারেনিনার। তা হ্যাঁ, দেখেছি। আমি যখন সংস্কৃতি সম্পর্কে কিছুই জানতাম না, অসাধারণ মনে হয়েছে সাংঘাতিক। কিন্তু তারপরে যখন দেখলাম, আমি তো এই তো রুশি কিছুই হয়নি। হতে পারে যারা জানে না তাদের পক্ষে ভালো, কিন্তু বা মানে ডক্টর জীবক, অমর শরীফ বিখ্যাত ইয়ে। তা কি অমর শরীফ কি ডক্টর জীবক হতে পেরেছে? হয়নি, কিছু হয়নি। তা এইগুলো, অথবা এই লেটেস্ট বড় অ্যাটেনবরোর গান্ধী, তা গান্ধী যখন লেকচার দিচ্ছে, তার যে ভঙ্গি, যেভাবে এবং আমরা তো যখন যেভাবে বক্তৃতা দেয়, কেউ আঙ্গুল তুলে, কেউ ইয়ে করে, নানান রকম জেস্টার পশ্চার থাকে। কিন্তু ওই আটেনবরো ওই গান্ধীর ওই বেন কিংসলের জেস্টার পশ্চাৎ তো ও ভারতীয়। এইগুলো হওয়া খুব মুশকিল আছে, এবং সেটা এই খানিকটা থেকেই যায়। অনুবাদক এটাকে এড়াতে পারে। আর তারপরে যে এর মধ্যে আছে, ধরো তোমার একটা বললো যে নাচের ভঙ্গি, এখন সে আমার নাচের সঙ্গে আমি মেলাবো কি করে? সেখানে কোথায় ভালস, কোথায় মাজুরকা, তা সেই নাচের যে সমস্ত ভঙ্গিমা ইত্যাদি তার যে বর্ণনা আছে, তা আমি কি ভারতীয় ভাষায় কি আমি ভারতনাট্যম দিয়ে করবো না অন্য কিছু দিয়ে করবো? অসম্ভব। তা এগুলো কিন্তু অনেক সময় রেখেই দিতে হবে। নানান রকম ভাবে এদিক ওদিক হেরফের করা যায়, কিন্তু বেশি তো করা যায় না। অথবা এই কোনো ক্ষেত্রে টিকা টিপ্পণী দিতেই হয়। কিন্তু উপন্যাসের মধ্যে বা গল্পের মধ্যে টিকা টিপ্পণী, পাদটিকা দেওয়া আমি পছন্দ করি একেবারেই না। কারণ ওই পাঠে ব্যাঘাত, কিছু কিছু টিকা টিপ্পণী দেওয়াই যেতে পারে, টলস্টয় যুদ্ধ শান্তি ইত্যাদিতে দেওয়া প্রচুর টিকা টিপ্পণী, কিন্তু সেগুলো একেবারে শেষে। যদি কারো কৌতূহল হয়, কেউ এমনি গ্রহণও করতে পারে, মনেও করতে পারে, কারণ যারা ইউরোপের সাহিত্য বেশি পড়েছে তারা বুঝে নিতে পারে। কিন্তু অনেকের পক্ষে বোঝা সম্ভব না, তিনি দেখতে পারেন, কিন্তু ওই পাদটিকা হিসাবে না। এইভাবে অনেকগুলো ক্ষেত্রে অনেক কিছু এড়িয়ে, অনেক কিছু পেরিয়ে অনুবাদককে যেতে হয়। এটা খুব কঠিন ব্যাপার। এবং এক এক সময় এমন হয়েছে যে আমাকে তো এক একটা ভাষার ভঙ্গির জন্য অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন। এও হয়েছে, একটা শব্দের জন্য অপেক্ষা করতে হয়েছে, একটা শব্দের যে বাংলায় ব্যবহার করব সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে। বা অথবা বিশেষ করে রুশ ভাষার বর্ণনা ভঙ্গির মধ্যে ওদের এত জটিল বাক্য ব্যবহার করে, এবং বাক্যের মধ্যে এত বেশি এই যে যেটা ধরো তোমার কি বলে, তোমার ওই প্যারেনথেটিক ক্লজ থাকে। আমরা তো বাংলায় সেগুলো সেইভাবে তো হয় না। একটা গুগলের ওভারকোটের যে অনুবাদ আমার আছে, সেখানে একটা বর্ণনা আছে পুরো 1 পৃষ্ঠা, ফুল স্টপ নেই, 1 পৃষ্ঠার ওপর।
এবং সেটাকে যদি আমি ভেঙে দিই, আমি দেখাতে পারি যে ভেঙে দিলে কিন্তু যে মানে ভেঙে বাংলা তো ওইভাবে হয় না, করে না। সেটাকে যদি আমি ভেঙে ভেঙে দিই, তাতে কিন্তু একটাই মানে একেবারে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে চিন্তন প্রক্রিয়াটা, থট প্রসেস, যেটা সেই প্রসেসটাকে তো আমি ভেঙে দিই। ওইভাবে যে বাক্য যদি ভেঙে দিই, তাহলে প্রসেসটাকেই ভেঙে দিচ্ছি। যে প্রসেসটা ভেঙে দিলে তো অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আমি সেই জন্যে ওই বাংলা ভাষাতেও অনেক ক্ষেত্রে অনেকে মনে করতে পারে, কিন্তু আমার মনে হয় না, আমি জোর করেই খানিকটা করেছি। এবং আমার মনে হয় যে বাংলা ভাষাতে তো বিদেশি ভাষার প্রভাব আছেই, ইংরেজি ভাষার তো কোনো প্রশ্নই নেই, কারণ বাংলা গদ্য সাহিত্যই প্রায় ইংরেজির হাত ধরে এসেছে। মানে বাক্য বিন্যাস বলো বা মানে তোমার ফ্রেজিডিয়াম যাই বলো, তা সেগুলো তো অনেক ক্ষেত্রেই আমাদের ইংরেজিরই আছে। তো এর মধ্যে যদি আমরা মানে তাতে তো ভাষা সমৃদ্ধই হয়েছে। এর মধ্যে যদি আমরা যদি কিছু এরকম করতে পারি, কারণ বাংলা ভাষাটা আমার মনে হচ্ছে কিছুটা তো এগিয়ে পড়া ভাষা। আমি খারাপ অর্থে বলছি না, কারণ কোনো কোনো ভাষা হতে পারে ভাষার অনুবাদ হয়, কোনো কোনো ভাষা ওজস্বী হতে পারে, ইউরোপীয় অনেক ভাষা, কোনো কোনো ভাষার মধ্যে লালিত্য বেশি থাকতে পারে। কিন্তু ওই যে ওজস্বী যে ভাষা, সেই ভাষাটা আমি এই এই ললিত ভাষায় অনুবাদ করতে গেলে কিছুটা গোলমাল হয়ে যাবে, ওই জিনিসটা তো হারিয়ে যাবে। সুতরাং সেই অর্থে ভাষার একদিক থেকে বলতে গেলে তুমি কি সঙ্গীতের অনুবাদ করতে পারো? হয় না। ভাষারও হয় না। ভাষার একটা ছন্দ আছে, ভাষার একটা নিজস্ব মানে সঙ্গীতও আছে। আর একটা হচ্ছে অনেক অনেকগুলো অসুবিধা আছে, অনেকগুলো অসুবিধা, যেরকম আমি ইংরেজি, শুধু ইংরেজি না, ইউরোপীয় বহু ভাষাতে, যদিও রুশিতে সেটা সেই পরিমাণে নেই। সেটা হচ্ছে এই পারিবারিক সম্পর্ক, যেমন ওদের সবই সান ইন ল, ডটার ইন ল। কোন সান ইন কি, সে কি মানে, বা ডটার ইন ল, এই জিনিসগুলো তো বাংলায় আছে। আমরা বলি মাসি পিসি, তো আর এক হয় না, কিন্তু তাদের কাছে তো ওগুলো সব করে আমাকে খুঁজে খুঁজে মানে দেখতে হয় আগে পুরে পড়ে যে কি সম্পর্কটা হতে পারে। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাতে তো আর ইয়ে নেই, কি বলে, সর্বনামে তো মানে সে বা তিনি ইত্যাদি আছে, কিন্তু মানে আমাদের তো ওইখানে লিঙ্গভেদ ওইভাবে নেই। তাই সেখানে আমরা কি করব? এখন সেখানে সে একটা বাক্যে হয়তো মানে রুশিতেই বলো যে বারবার করে সে শব্দটি এসছে, কিন্তু সেখানে তো এক কোন মানে দুজন সম্পর্কে কথা হচ্ছে। এখন একজন হি আর একজন সি করে করে সে করে আমি যদি সে করে যদি মানে এইটা কে কে সে, তাহলে আমাকে তখন আমার মাঝে মাঝে নামেই উল্লেখ করতে হচ্ছে। ওইভাবে তো আমি পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভাষাতে সর্বনামের অনেকগুলো ইয়ে আছে, মানে তুমি হতে পারে, আপনি হতে পারে, তুই হতে পারে। তা ইউরোপীয় তো অনেক ভাষাতে নেই, রুচিতে আছে, সেটা একটা সুবিধে। কিন্তু না, সুবিধা থাকলেও সেটা সেখানেও অসুবিধা আছে। সেখানে অসুবিধা কেন? কারণ ওই যে বললাম, আবার সেটা হয় অনেক সময় হয়তো তুমি যাকে বলছি, বা অনেক সময় হয় কি, যেমন যেটা বাংলাতে সেইভাবে নেই, মানে সংস্কৃতে আমরা বলে থাকি গৌরবে বহু বছর, তাতে এটা আবার মানে বাংলাতে এইভাবে হয় না, কিন্তু রুশিতে আছে। তা সুতরাং এইগুলো সমস্ত গোলমাল, কিন্তু যদিও প্রফেশন থাকতে পারে, সুবিধা থাকতে পারে যে কে সে। আবার আবার সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়
আমরা যাদের যাদের সঙ্গে সম্পর্কে তুমি বলছি, পুরুষিতে হয়তো সেই সম্পর্কটা তুমিতে দাঁড়িয়ে যাচ্ছে। তা এটারও একটা অসুবিধা আছে, যদিও ভাগটা আছে, রুচিতে তুমি আছে, আপনি আছে। আবার ওই যে গৌরবের বহুবচন পড়লাম, সেখানে হচ্ছে আপনিটা আপনারাও হতে পারে। এই সমস্ত গোলমাল গুলো, এগুলো দেখতে গেলে তো অনেক রকম অনুসন্ধান করে পুরোটা পড়ে, এবং তারপরে আমাকে নোট নিতে হচ্ছে যে কোথায় কি কিভাবে সম্বোধন করেছে ইত্যাদি, সেগুলো নোট নিতে হচ্ছে, কারণ তা নাহলে তো এলোমেলো হয়ে যাবে সমস্ত ব্যাপার। এইগুলো অনেক অনেক অসুবিধা, অনেক অনেক বাধা দিন নিয়ে আসতে হবে, উপায় নেই। এই বাধা বিপত্তির কথা শুনতে শুনতে আর দুটো জিনিস মনে হচ্ছে, সে দুটো আপনার সাথে ভাগ করে নি। একটি কথা এরকম মনে হচ্ছে যে কোথাও গিয়ে কি তাহলে নন ফিকশন এর থেকেও ফিকশন ট্রান্সলেট করাটা বেশি কঠিন হয়ে যেতে পারে। তার কারণ নন ফিকশনে এই তুমি আপনি এই ব্যাপারগুলো বোধহয় সেভাবে আসবে না, কিন্তু ফিকশনে তো একটা পুরো একটা লেখক বা লেখিকার জগতে আমি ঢুকে পড়ছি। ঠিক ঠিক, ফিকশনে তো হবে। তারপরে ফিকশনে আরেকটা ঠিক করতে হবে যে অনেকে অনুবাদ করছে একই রকম ভাষাতে চলছে, ধরো তোমার লেখার মধ্যে যে বর্ণনার যে ভঙ্গি আছে, তারপরে ডায়ালগ আসছে, সংলাপ। তো সংলাপের ভাষা তো অন্যরকম হবে, এবং কে বলছে, কাকে বলছে, কিভাবে বলছে বা কখন বলছে, এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে। এগুলো লক্ষ্য না রাখলে সংলাপের ভাষা গোলমাল হয়ে যাবে, সেটা কৃত্রিম ভাষা হয়ে যাবে। ওই যে আমি বর্ণনার দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরে সংলাপ গুলো এসে যাচ্ছে, তখন তো আমাকে ভাষা বদল করতে হচ্ছে এবং ভাবতে হচ্ছে কোন পরিস্থিতিতে কখন বলছে। আবার কেউ কখনো মানে তুমি বলতে বলতে বা মানে ঝগড়া করতে করতে তুমি বলতে, সেটা ইংরেজিতে পাবে না, তখন অনেক সময় করতে করতে তুই বলে ফেলছে। তা এটা পরিস্থিতির উপরে নির্ভর করছে, কিন্তু সেটা তো অনেক ভাষাতে নেই সেইভাবে। কিন্তু বাংলাতে করতে গেলে আমাকে ওই ভাবটাকে ধরতে হবে যে এই পরিস্থিতিতে যে ওই যে বলছে কথাটা, সেটা তুমি থেকে তুইতেও চলে যেতে পারে, ওই তুইটা আবার রুচিতে নেই, কিন্তু আমাকে সেটাই প্রয়োগ করতে হবে। এগুলো একদম একদম অসুবিধাজনক ছিল। একদম। আর আর দ্বিতীয় যে প্রশ্নটি মাথায় আসে, এটা বোধহয় বিদেশি মানে ইউরোপের যে কোনো সাহিত্যকেই বাংলায় আনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু রুশির ক্ষেত্রে আপনাকে যখন আজ পেলাম, আচ্ছা, ঋতু মানে এক একটা ঋতুর বর্ণনা যখন আসে, তখন কি আমরা বিশেষ কোনো সমস্যায় ঢুকে পড়তে পারি? তার কারণ রুশ দেশের, ভীষণ সমস্যা। এবং এখানে আপনার মতামতটা কি? এই এই মারাত্মক সমস্যার থেকে আমরা বাঁচবো কি করে? এখন রুশিতে ধরো একটা কথা বলে যে সোনালী শরৎ, সোনালী শরৎ কি আমাদের শরৎকালের ধারণাটা সোনালী বলে এই জন্যে কারণ ওই শরতের পরে একটু হেমন্ত একটা কাল আছে, তারপরে শীতকাল এসে যায়। এখন শরৎকালে পাতা ঝরে, পাতাগুলো কিন্তু তখন সোনালী আকার ধারণ করে, সোনালী হয়ে যায়। সেই যে আমাদের তো সেরকম হয় না, আমাদের তো শীতকালে পাতা ঝরে, পাতা ঝরে গাছের পাতা, মানে যদি মানে সেগুলো এভারগ্রিন না হয় তাহলে তো ঝরে, এবং সেগুলো তো ওইরকম ওই সোনালী রং হয় না। তারপরে যদি বলে যে যেমন ধরো একটা বর্ণনা আছে শীতকালের বর্ণনা, আর শীতকালে তো রাত মানে বড়, দিন ছোট। বর্ণনা হচ্ছে যেমনকি শহরে পর্যন্ত রাত 10টা পর্যন্ত, প্রায় প্রায় 10:30, অন্যান্য জায়গায় তো মানে যেমন উত্তরের দিকে তো মানে জুনের দিকে তো দিন রাত সমানই থাকে। তা সেখানে যখন দেখা যাচ্ছে যে 10টা পর্যন্ত রাত, 10টা পর্যন্ত সকাল। আবার শীতকালে
সকালবেলা মানে ভোর হচ্ছে এই 9টা 10টা, তার আগে তো অন্ধকার, ঘোর অন্ধকার। এখন এগুলো আমি শীতের মানে আমি সকালের বর্ণনা দিচ্ছি, না সন্ধ্যের বর্ণনা দিচ্ছি, না রাতের বর্ণনা দিচ্ছি, এইটা তো পরে। আরেকটা আছে, যেমন বললো যে আমরা গেছিও দেখেওছি, যেমন বললো যে হেঁটে নদী পার হয়েছে চলে গেল শীতকালে, সেটা আবার কিরকম? তো ওখানে তো বরফে একেবারে জমে আছে। আমার যখন ধরো তোমার এমনকি সেই বাল্টিক সমুদ্রের দিয়ে গেলাম, সেখানে সমুদ্রের ঢেউ উঠে উঠতে উঠতে জমে ইয়ে হয়েছে। সে বিশাল বাল্টিক সির ওপর দিয়ে গাড়ি চলছে। তা এই বর্ণনাগুলো তো আমি যদি দেই তাহলে আমাকে কিছুটা তো মানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এটা পাঠক অনেক সময় বুঝবে না যে কি করে নদী পার হয়ে গেল, হেঁটে পার হয়ে চলে গেল। ওগুলোর ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমি হয়তো মানে অনুবাদের ভূমিকাতেও লিখেছি, কোনো কোনো ক্ষেত্রে দু একটা জায়গায় পাদটিকা দেওয়া ঠিক পছন্দ করি না, তা হলো দিতে হয়। এরকম এই অসুবিধাগুলো সত্যি সত্যি প্রকৃতির বর্ণনা, আর সেই গাছই বা পাবো কোথায়, সেই পরিবেশই বা কোথায় পাবো প্রকৃতির সেই? আমি তো পাইন ফার বার্চ কোথায়? সেগুলো তো এই এই অসুবিধা হলো সত্যি 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 মানে ফিকশনে তো হতেই পারে, গল্পে উপন্যাসে এটার বড় সমস্যা। আচ্ছা, এই প্রসঙ্গেই বলে বলে ফেলে, এই যে আপনি পাইন বার্চের কথা বললেন, আহ আমি ভুল হতে পারি, আমি পুরোপুরি ভুল হতে পারি, কিন্তু এই জন্যেই কি আমার ছোটবেলা স্মৃতি হাতরে শ্রীতা আমাদের এক খুব মনোযোগী শ্রোতা, উনি একটা এরকম কথা অলরেডি বলেছেন। কিন্তু আমার ছোটবেলায় আমি রাশিয়ান সাহিত্যকে আঁকড়ে ধরে অনেকটাই এগিয়েছি, এবং আমার মনে পড়ে যায় যে রাশিয়ান সাহিত্যের বই যেগুলি পড়েছি তাতে লেখার পাশাপাশি ছবি খুব গুরুত্ব পেত, খুব ভালো ভালো ছবি। এবং কোথাও কি তাহলে এই ছবি এবং টেক্সট মিলে একটা অনুভূতি পাঠক পাঠিকাদের দেওয়াটা আপনাদের কালেকটিভ একটা উদ্দেশ্য ছিল? হ্যাঁ, অবশ্যই। ছবিগুলো তো ধরো মানে যেই বইগুলো ওরা মানে এই বিশেষ করে শিশু ও কিশোর সাহিত্য, যে ওরা যেভাবে ওদের নিজেদের দেশে যেই হতো মানে মানে মূল রুশ ভাষায় যে বইগুলো হতো, সেখানে কিন্তু এত এই পরিমাণে ছবি এবং এগুলো থাকতো না। এবং থাকার একটা সঙ্গত কারণ এইটাই যে ওই পরিবেশটা তো পেতে হয়। আমি যদি মানে বলি মানে যে পরিবেশটাকে আমরা কিভাবে ছবিতে খানিকটা হয়তো এলো, দেখা গেল খানিকটা, সেটার একটা বড় রকমের তার। এবং সেই জন্যই ওই রুশ সাহিত্যের বিশেষ করে কিশোর এবং শিশু সাহিত্যে এত বেশি পরিমাণে লোকে পড়তো বা কিনতো। কারণ ওই যে সেই যে ছবি, তার যে অঙ্গসজ্জা ইত্যাদি, সেগুলো কিন্তু সত্যি সত্যি আকর্ষণীয়, এবং সত্যি সত্যি সেগুলোর যথেষ্ট তাৎপর্য আছে, এমনি এমনি নয়। একেবারেই একেবারেই। এবারে আমরা আস্তে আস্তে মানে আমি জানি না আমাদের বাকি শ্রোতারা ঠিক কি অনুভব করছেন, একটু বাদেই জানতে পারবো। আমি ব্যক্তিগতভাবে আমি গৌতম দা বেশ ছেলে মানুষের মতন গল্প শোনার একটা জায়গাতে পৌঁছে গেছি। আমাদের মনে হচ্ছে গল্প বলাটা চলতেই থাকুক, কিন্তু আলোচনাটাকে এগোতে হয়। তাই এবারে আবার একটা খুব কাজের প্রশ্ন করছি, এটা বেশ একটা কেজো প্রশ্নই বটে। আমরা জানতে চাইবো যে আমাদের এর আগে কে করেছিলেন প্রশ্নটি আমার মনে নেই, কিন্তু কেউ একজন রাশিয়ান অনুবাদ বিষয়ক কিছু প্রশ্ন করেছিলেন, যার থেকে আমাদের মনে হয়েছিল যে আমাদের বাংলাতে যারা অনুবাদ করছেন তারা কেউ কেউ হয়তো রাশিয়ান থেকে অনুবাদ শেখায়, বা আপনি যেভাবে একটা বিশাল যাত্রা করেছেন এরকম যাত্রা তো হয়তো আমরা কেউই পারবো না করতে, কিন্তু আমরা চেষ্টা কেউ কেউ হয়তো করছেন, কিন্তু তারা ঠিক একটা ম্যাপ পাচ্ছেন না, একটা খসড়া পাচ্ছেন না যে রাশিয়ান ভাষা থেকে বাংলায় অনুবাদ যদি আজ কেউ গোড়া থেকে শিখতে যায়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তার প্রাথমিক কর্তব্যগুলো কি কি হতে পারে, এ বিষয়ে যদি
আপনি কিছু বলেন। প্রাথমিক কর্তব্য এখন এখানে থেকে যতদূর করা যায়, প্রথমত অনেকেই অনুবাদ করার চেষ্টা করেন, অনেকে হয়তো এখানে থেকেও বা যেইভাবেই হোক রুশ ভাষাটা অন্তত পড়ার মতন খুব ভালো মতনই জানে। কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে এই যে উৎস ভাষাটা জানা হলো, কিন্তু যারা উৎস আমি দুটোর মধ্যে যোগাযোগ অনেক সময় খুঁজে পাই না। উৎস ভাষাটা যারা জানে তারা অনেকেই বাংলাটা জানে, আবার বাংলা জানে কিন্তু উৎস ভাষাটা অত ভালোভাবে জানে। তো এইটাতে কিন্তু অনেকের অনেক অসুবিধাই হতেই পারে এবং হয়েও থাকে। তো আমার মনে হয় যে দুটো ভাষা সমান জানার হয়তো সম্ভব না ঠিকই, কিন্তু হ্যাঁ, তো যে যে যেটা লক্ষ্য ভাষা সেটা তো খুব ভালোভাবেই জানতে হবে। এখন এই লক্ষ্য ভাষাটা কিন্তু অনেকে যারা রুচি জানেও অনুবাদ করার চেষ্টা করছে। আমি বলবো দুঃখের বিষয় যে এই লক্ষ্য ভাষাটা ঠিক মতন জানেন, তাতে অসুবিধা আছে। একেবারে। হ্যাঁ, অনুবাদ চর্চা চলতেই পারে, এখানে বসেও চলতে পারে, কেন চলবে না? মানুষকে তো এটা নিয়ে এগিয়ে যেতেই হবে। আমার মনে হয় এখনো রুশ ভাষার এত আরো অনেক কিছু আছে যেগুলো অনুবাদ করার যোগ্য, তা আমার পক্ষে তার সম্ভব না। হ্যাঁ, এই প্রসঙ্গেই আপনার থেকে ভীষণ লোভ হচ্ছে জেনে নিতে। আসলে আমার মনে হয় যে আমাদের এই জীবনে প্রত্যেককেই তো কোথাও একটা গিয়ে থামতে হবে। আমরা যখন থামবো তখন অনেক কিছুই বাকি থেকে যাবে, কিন্তু বোধহয় কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা সেই জায়গাটা দেখতে পাই যে আমি এই এত দূর আসতে পেরেছিলাম, কিন্তু আরো এই বিস্তীর্ণ সব সমুদ্রের তীর, পাহাড়ের ওপরের রাস্তা সব পড়ে রইল। আপনি আমাদের ভবিষ্যতের যারা উঠতি অনুবাদক অনুবাদিকা, তাদের জন্য কি রাশিয়ান সাহিত্যের এমন কোনো দিক নির্দেশ করে যাবেন যা ভবিষ্যতে অনুবাদ হওয়া খুব প্রয়োজন অথচ এখনো ব্যাপকভাবে অবহেলিত? সেটা তো এটা বলা খুব মুশকিল আমার পক্ষে। কারণ আমি চেয়েছিলাম, আমি অনেককে যারা রূপ ভাষা চর্চা ইত্যাদি করেন বা করতেন তাদের অনেককে বলেছিলাম যে সঙ্গে আসতে বা কিছু যদি একসঙ্গে কাজ করা যায় বা, কিন্তু আজকাল অনেকেরই ব্যাপারটা হচ্ছে যে এতে আমার কি লাভ হবে। লাভ তো সেইভাবে তো বোঝানো খুব মুশকিল। আমারই বা কি লাভ হয়েছে, আমি তো একদিক থেকে সেদিক থেকে দেখে তো আমার তো ক্ষতি ক্ষতি সবই ক্ষতি। না, ক্ষতি না, ক্ষতি বলবো না, যদি ওই দৃষ্টিতে দেখা যায় যে খালি তো সবই তো ক্ষতির খাতায়, তা না। কিন্তু সেইভাবে তো কেউ দেখছে না, এবং আজকের দিনে তো এটা বজায় রাখা খুব মুশকিল। মানুষের যা পরিস্থিতি পরিবেশ কিরকম হয়ে দাঁড়িয়েছে তাতে। কিন্তু এই বললাম যে হয়তো এই নয় যে ভবিষ্যতে হবে না, নিশ্চয়ই হবে, এখনো আশা রাখি কেউ না কেউ এগিয়ে আসবে কখন। একেবারেই একেবারেই। এই ক্ষতি লাভ ক্ষতি এসব তো আমরা জানি। খুব হ্যাঁ, প্রিয় গান আমাদের অনেকেরই। জীবন খাতার প্রতি পাতায় যতই হিসেব লিখে যায় কিছুই রবে না। তবুও একটা আরেকটা উপদেশ আপনার থেকে আমরা চাইবো, মূল্যবান উপদেশ আমাদের মনে হয়, যে আজ যারা অনুবাদ চর্চা করছি, অনুবাদ নিয়ে উৎসাহী, পড়তে উৎসাহী, অনুবাদ করতে উৎসাহী, ভুল ভ্রান্তি যাই হোক করতে উৎসাহী, আমাদের জন্য ইন জেনারেল অনুবাদক হিসেবে আপনি কি কোনো পরামর্শ রাখবেন? অনুবাদ পাঠক, অনুবাদকারী,
অনুবাদকারিণী। না সেটা কি কি হিসাবে মানে আপনি অনুবাদ করার প্রক্রিয়া, অনুবাদ পড়ার প্রক্রিয়া, এই সব কিছুর মধ্যে দীর্ঘদিন কাটিয়েছেন। অনুবাদ সাহিত্য নিয়ে আপনার এই বাড়িতেই যখন প্রথম কথা শুরু হয়েছিল, তখন আমার মনে পড়ে যায় যে আপনি একটা কথা বলেছিলেন যে অনুবাদক অনুবাদিকা কি আদৌ কোনো লেখক বা লেখিকার মর্যাদা কোনোদিন পায়। এটা নিয়ে আপনার সাথে আমার সেদিন একটা মতান্তর হয়েছিল। আমি বলেছিলাম যে আমি মনে করি অনুবাদক অনুবাদিকা কোনো অংশে কম নয়। লেখক লেখিকা আসল ভাবনাটা তো তুলে আনছেন, অবশ্যই তার একটা অবদান অনস্বীকার্য, কিন্তু অনুবাদক অনুবাদিকা যেভাবে সেতু বন্ধন করে যান, সেটা আমার কাছে একটা বিরাট বিরাট কাজ। এবং আমাদের এই কোর্স তো আজ শেষের দিকে। এই কোর্সে আপনার মতোই আরো কয়েকজন কথা উল্লেখ করেছেন যে অনুবাদক অনুবাদিকা বোধহয় কোনোদিন সেভাবে উঠে আসেন না সবার সামনে। সুতরাং যে অনুবাদ করবে তাকে হয়তো অনেক কিছু বুঝে এগোতে হবে, যে আমি যে করে যাচ্ছি সবকিছু, শেষ পর্যন্ত হয়তো এটা লেখক বা লেখিকার বই হয়ে থাকবে, অনুবাদক অনুবাদিকার কথা কেউ মনে রাখবে না। তাই এই সবকিছু ভেবে পাঠক পাঠিকা এবং অনুবাদ যারা করছে তাদের জন্য যদি কিছু পরামর্শ থাকে। পরামর্শটা আমি বলবো না যে এর জন্য অনুবাদকের বৃত্তি নিতে হবে, তার কোনো মানে নেই। অন্য কাজ করেও করাই যেতে পারে। কিন্তু হ্যাঁ, এটা ঠিকই, অনুবাদক কিরকম, অনুবাদক তো কোনো মৌলিক লেখক হতে পারে। অনুবাদক তো অভিনেতার মতন, তাকে যে পাঠ দেবে সেই পাঠই সেখানে অভিনয়। আমি যে প্রফেশনাল বলছি কি জন্য, আমাকে কি অনুবাদ করতে না হয়েছে। আমি তো ওখানে সব রকমের অনুবাদ করেছি। এখানে এসেও টেকনিক্যাল জিনিস অনুবাদ করেছি। আমি দাবা খেলার সেরকম কিছু বুঝি না, তারও অনুবাদ করেছি। আমি সোভিয়েত নারীর জন্য ওই কুর্সি কাটার কাজ, তাও অনুবাদ করেছি। আমার শিখতে হয়েছে, কারণ সেখানে আর কাউকে পাওয়া যায়নি। আমি বললাম আমি কি করে করবো, তো আমি আমার স্ত্রীর কাছ থেকে শিখে ইয়ে করে কোনটা উল্টো সোজা ইত্যাদি অমুক তমুক, তা সেও অনুবাদ করেছে। তা আমাদের সব রকম অনুবাদই করতেন। আমি প্রফেশনাল সেই হিসেবে আমি টেকনিক্যাল প্রচুর অনুবাদ করেছি। সেটা মেডিসিনের বলো, ল্যাবরেটরি অ্যানালাইসিস বলো, সেটা এমনকি এর আগেও করেছি টবেকোর ব্যাপারে বলো, যে কিভাবে টবেকোর প্রসেসিং হচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমি কিছুই তো জানতাম না। তা আমাকে ধরে ধরে শিখে অনুবাদ করতে হয়েছে। তো এইটাই আমার প্রফেশনাল, আমি সেইভাবে সকলকে হতে বলছি। আমার প্রফেশনের মধ্যে আরো অনেক রকম অনুবাদ আছে যেগুলো কেউ জানে না অন্যরা। বিজনেস হাউসের অনেক রকম কাজ, চায়ের বিজ্ঞাপন, সেই সব রকম কাজ করতে হয়েছে। কোথায় এখন একেবারে একেবারে ওখানে খনি কোথায় চালিয়েছে, তাও করতে হয়েছে। তো সেগুলো কিছুই জানতাম না, জানতে হয়েছে এক এক করে। তা অনুবাদককে অনেক কিছু জানতে হয়, কিন্তু সেগুলো তো আর তার অন্য কোনো কাজের। অনুবাদক এবং অনুবাদক হতে গেলে মৌলিক হওয়া যায় একদম। আমি তো কিছু মৌলিক লেখার চেষ্টা করেছিলাম, তারপরে পড়ে দেখলাম যে এ তো আমার জিনিস নয়। এটা হয় দস্তয়েভস্কি, কোথায় কি গগল, এই সমস্ত হয়ে যাচ্ছে। আমার তো থাকছে না কিছু। অনুবাদক কখনো মৌলিক লেখক যদি সত্যিকারের অনুবাদক হয় না, এটা সমস্যা। আমরা আরো আরো গল্প শুনতে ভীষণ আগ্রহী, কিন্তু আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে এবং আমাদের অনুষ্ঠানও আস্তে আস্তে সময় শেষের দিকে এগোয়। তাই আপনার অনুমতি নিয়ে এবারে কি আমরা আমাদের শ্রোতাদের প্রশ্নগুলোতে এক এক করে আসি, যেগুলি ওনারা করে রেখেছেন।
ঠিক আছে। বেশ বেশ। আমাদের প্রথম প্রশ্নটি শ্রীতা করেছেন। শ্রীতা ওই যেটা বললাম যে উনিও রুশ দেশের উপকথা বইটির কথা বলছিলেন, ছোটবেলায় পড়া। উনি জানতে চাইছেন যে এই বইটি কি অনুবাদ বই ছিল, এবং সেক্ষেত্রে মূল সোর্সের নাম কি ছিল, এ ব্যাপারে যদি আপনার কিছু বলার। কোনটা রুশ দেশের উপকথা? হ্যাঁ শ্রীতা, আপনি যদি সরাসরি কথা বলতে চান আপনি কথা বলতে পারেন। রুশ দেশের উপকথা। হ্যাঁ স্যার, রুশ দেশের উপকথা একটা লাল রঙের মলাটে এটা মোড়া কার বই। অনুবাদ? হ্যাঁ, এটা মানে আমার মনে হয় অনেক শিশুই এটা পড়েছেন। আমি মানে বহু বছর ধরে, আমার মাও পড়েছেন, তিনিও দেখে দেখে আমার জন্য আবার পরে বুকফেয়ার থেকে কিনেছিলেন। তো এটা কি অরিজিনালি কোনো রাশিয়া ভাষায় মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা কোনো উপকথা বা কোনো ফোকটেল যেটা পরে বাংলায় অনুবাদ হয়, নাকি এটা বাংলায় নিজের মতো করে লেখা একটা কোনো বই, আপনি যদি জানেন আর কি? না না না, নিজের মতন করে না, না এটা তো বেরিয়েছে কোত্থেকে? এটা নিশ্চয়ই প্রগতি থেকে বা বিদেশি ভাষায় সাহিত্য প্রকাশনার হবে। হ্যাঁ, ভীষণই ভালো। সেই এটা তো ওখান থেকে রাজকুমারী, বেরিয়েছে। না সেটা আমার মনে নেই, অনেক ছোটবেলায় পড়েছিলাম, মানে হয়তো ওই 10-12 বছর বয়সে পড়া। না না না, এটা অনুবাদ। রাজুগার বই হতে পারে কি? সেই না, টোকাই রাজুগার বা বই রবি এটা নয়, ভৌমিকের এটা সম্পাদনা ছিল যতদূর মনে পড়ছে। হ্যাঁ বুঝেছি। আর হ্যাঁ, সম্ভবত ঠিক সের্গেই আছে। আন্তনভের বই, যদি খুব ভুল না বলি। আচ্ছা আচ্ছা, সেই রাজকুমারী ভাসিলিসা, বাবা ইয়াগা, টোকা ইভান, বুঝেছি বুঝেছি বুঝেছি। না না, এগুলো তো অরিজিনাল রুশি, এগুলো রুশ থেকে অনুবাদ, এগুলো এরকম বানানো নয় অন্য কোথাও, রুশ থেকে অনুবাদ। এটা এটা একদম প্রথম দিকের অনুবাদ, তখন নাম ছিল হয়তো বিদেশি ভাষায় সাহিত্য প্রকাশনার, তখনকার। এনবিএ থেকে বেরিয়েছিল যতদূর মনে পড়ছে। না, পরবর্তীকালে এনবিএ থেকে বেরোতে পারে, কিন্তু আচ্ছা আসলে এটা মানে ওখান থেকে আচ্ছা বেরোয়। আচ্ছা। এনবিএ থেকে তাহলে পরে বেরিয়েছে, তা আসলে ওখান থেকেই অরিজিনালি বেরিয়েছে। ননী ভৌমিকের সম্পাদনা, এবং ওটা বোধহয় খুব সম্ভবত এবারে সুপ্রিয়া ঘোষ বা কারো এদের অনুবাদ। যাই হোক, সেটা ওখান থেকে। এনবিএ থেকে তো এখন বেরোয় অনেক বই, আমাদের অনেক বই ওরা বের। একদম একদম। এবারে আমরা চলে আসছি জোয়ানার প্রশ্নে। জোয়ানা আমাদের সাথে যোগ দিয়েছেন পোল্যান্ড থেকে। তো জোয়ানা খুব আগ্রহ নিয়ে প্রত্যেকটি সেশন শোনেন, এবং এবারেও জোয়ানা খুব সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি। সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইভোক কালচার স্পেসিফিক ইমেজেস, in which case linguistic translation never conveys the original message or feelings. How do you cope with such situations? Can you give some examples? যেমন উনি বলছেন যে রেস্টলেস নাইটস এই শব্দটি যদি ভারতের জন্য অনুবাদ হয় আর যদি সাইবেরিয়ার জন্য অনুবাদ হয়, তাহলে একটা বিরাট ফারাক হয়তো আসতে পারে। আমি জোয়ানাকেও অনুরোধ করছি, জোয়ানা যদি আলাপচারিতায় আসতে চান, আমাদের কিছুটা সময় রয়েছে। না, এটা তো বলা খুব মুশকিল। হ্যালো, Namaskar. Yeah, I just gave an example of restless nights, because restless nights, in Siberia, will link to the cold, freezing cold. For instance, in India, like hot nights for heat. And we could give other examples, like in my culture, Amardeshe, for instance, the time of rain, Bishti Shomoy, এটা খুব খারাপ, it's very bad. But in India, এটা খুব ভালো. So this is different kind of emotion. So this is a situation when we are faithful to the language, we are not faithful to emotion. How to deal with it? After Motki, I mean, in that case, you will have to find alternative, not exact translation. It will not help. Different image. Restless nights, maybe in Bengali we can say Oshantorat.
মানে কিন্তু সেটার সঙ্গে ইমোশনের সম্পর্ক আছে। Yes, there is relations with emotions, but not with this atmosphere or weather or climate. আচ্ছা। You can say অশান্ত সময়, restless nights, but why restless? Is it because the atmosphere or weather or something else, or it is emotional? In such cases, you must find alternative. No, there is no other way to translate. No direct translation possible. I think so. অন্য ছবি, different image, অন্য ধরনের ছবি to have the same emotion. Could you give some examples from translation from Russia to Bangla? That would be quite interesting if you can, sir. If you have, I mean. Russia ভাষা থাকা বাংলা ভাষায়. This type of, maybe it's difficult without. আমি It can be difficult. আমার মনে পড়ে যাচ্ছে অরুণ বাবু, আপনি বোধহয় আপনার একটা ইন্টারভিউতেই সন্ধেবেলার পরিবেশকে অনুবাদ করার সময় এরকম একটা ঘটনা ঘটেছিল, এরকম একটা বোধহয় বলেছিলেন। মানে কোনো একটি রাশিয়ান গল্পের সন্ধ্যার বর্ণনা, আর সেটা আপনি বাংলায় যখন করছেন তখন বাংলার পাঠক পাঠিকাদের জন্য এই সন্ধ্যের বর্ণনা, সেটা করতে গিয়ে আপনি খুব ইন্টারেস্টিং কিছু স্ট্র্যাটেজি বোধহয় নিয়েছিলেন। আচ্ছা। Yeah, because it's difficult without text. It's very, very difficult. Just now we are talking about this thing, that weather or climate. আমাদের দেশে শরৎকাল, এখানে রাশিয়াতে অন্য। শরৎকাল বলতে অটাম আমাদের কাছে অন্য। উইন্টার, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই জিনিসগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা যদি অটামের বর্ণনা বলি, ওই যে বললাম যে ইন রাশিয়ান দে সে সোনালী শরৎ, দ্যাট ইজ গোল্ডেন autumn. Golden because leaves are golden, they are falling leaves falling. So golden. আমাদের দেশে তো মানে we don't have such conception. Yeah. These things are very difficult, but we are trying to just retain like this as it is. সোনালী শরৎ, আমাকে সোনালী শরৎই লিখতে হবে। আমি কি করব? বা যে বললাম যে in winter it is so dark in the morning at 9 o'clock, 10 o'clock, it is very, very dark. It is very depressing. কিন্তু আমাদের দেশে তো অন্যরকম। আমাদের দেশে তো এরকম সকাল হয় না। So these things, yes, of course, a translator is supposed to face all these things and cope in some other way or some alternative. There is no other way. Thank you, sir. ধন্যবাদ। ধন্যবাদ জোয়ানা, ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি অরুণ বাবুকেও, সুন্দরভাবে একটা ব্যাখ্যা পেলাম। এবারে সঞ্চিতা এবং দেবলীনা আমাদের দুই পার্টিসিপেন্ট, ওনারা যে প্রশ্নগুলি করেছেন সেটা কিছুটা ইন্টার রিলেটেড। আমি আগে সঞ্চিতার প্রশ্নটি পড়ছি, খুব ডিটেলে সঞ্চিতা লিখছেন। I would like to request Arun Som sir if he discusses the dialectal issues while translating, since Russia is a vast geographical area with complex political dimensions.
I guess sir has translated the standard dialect, perhaps the Moscow linguistic code, but then there must be the reflections of other Russian dialects, sociolects. How did he deal with the isoglosses and glosses of আদার রাশিয়ান ডায়ালেক্টস বলতে রাশিয়ান, হ্যাঁ ডায়ালেক্টস মানে কি, রুশ দেশে তো যা কিছু লেখা হচ্ছে মানে রুশ দেশ যদি বলি আমি আর সোভিয়েত ইউনিয়নের কথা বলছি না, আমাদের কনসেপ্টটাতে ভুল হয়ে যাচ্ছে। রুশ দেশ বড় বিরাট, মানে তার তো এখনো পৃথিবীর সবচেয়ে বড়, তার সূর্য অস্ত যায়নি ঠিক, কিন্তু সেখানে তো ডায়ালেক্টস আছে। ডায়ালেক্টস বলতে মানে কথাবার্তার উচ্চারণ, ভঙ্গি ইত্যাদি সেগুলোতে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের ধরো আমাদের যেরকম বাংলার বিভিন্ন রকম ডায়ালেক্ট আছে, একটা স্ট্যান্ডার্ড ডায়ালেক্টই যা কিছু লেখা হয়, তার মধ্যে হয়তো ডায়ালগের মধ্যে কোনো সময় থাকে কিছু, তা সেই ডায়ালগ গুলোকে আমরা আমাদের উপযোগী করে খানিকটা আমরা বাংলার যে স্ট্যান্ডার্ড বাংলাকে যেভাবে একটু বিকৃত করে, বাট তার মানে এই নয় যে আমি একটা জুড়ে দিলাম, যেহেতু ওইখানকার ওই তখন এখন হতো কি, যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজের রুশ ভাষায় যারা মানে লিখছেন বা অনেকেই তো আসলে ইউক্রেনি। ব্যাপারটা হচ্ছে যে রুশ সাম্রাজ্য এত বেশি বিশাল ছিল যে এখন এই ইউক্রেন নিয়ে যে গোলমাল হচ্ছে ইত্যাদি, সে তো ইউক্রেনে আজ থেকে 600 বছর আগে রাশিয়ার সঙ্গে সংযুক্তি হয়ে গেছে, এবং সংযুক্তি হওয়ার ফলে যেটা হয়েছিল একদিক থেকে তার যেরকম একটা সে মানে আগে তো এর আগে পর্যন্ত তার রাজ্য বা রাষ্ট্র বলে কিছু ছিল না, কখনো পোল্যান্ডের সঙ্গে, কখনো অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের সঙ্গে ইউক্রেনিয়া বলে কোনো দেশ ছিল না। এটা বলা হতো, রুশিরা বলতো ইউক্রেনিয়া মানেটা কি, ইউক্রেনিয়া মানে প্রান্তিক দেশ, উক্রাইনা প্রান্তিক দেশ। তা সুতরাং তার ভাষাটাকে ওইভাবে ডায়ালেক্ট বলেই গণ্য করা হয়, ডায়ালেক্ট বলে, এবং ডায়ালেক্ট বলে গণ্য করার ফলে তার ভাষার কোনোদিন আর বেশি উন্নতি হয়নি, ওই স্টেজেই থেকে গেছে। এবং আমাদের দেশে যেরকম এক সময় হতো, এখনো হয় অনেক সময়, যেমন একটু নাটক বা লেখার মধ্যে যদি একটু হাস্যরস সঞ্চার করে, একটু বাঙাল ভাষা দিয়েছে, হ্যাঁ তারা বেশ একটু হাস্যরস, ঠিক মানে রুশি ভাষাতেও ওই ইয়ে করতে গেলে, একটু হাস্যরস সঞ্চার করতে গেলে ইউক্রেনীয় একটু ডায়ালেক্ট দিয়ে। তা এখন যারা অন্য ভাষাভাষী আছে তারা সকলেই রুশ ভাষী, এবং রুশ ভাষাতেই লেখে এবং রুশ ভাষাতেই বেশিরভাগ কথাবার্তাই বলে। আর ইউক্রেনীরা তো দুটো ভাষাতেই সমান, তাদের একটা যেরকম ডায়ালেক্ট আর একটা স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে রুশ। তা ফলে আমরা যখন বাংলাতে এগুলো এই ডায়ালেক্ট বলো যাই বলো, যে উচ্চারণগত যে সেগুলোকে আমরা একটু হাস্যরস সঞ্চার করার জন্য একটু বিকৃতভাবেই মানে করে দিই। কিন্তু বিকৃতভাবে করে দিলেও আমরা যদি এখন একটা অসুবিধেই আছে, এখন রুশি থেকে অনুবাদ করছি আর তার মধ্যে মানে ডায়ালগ দিচ্ছি এবং ডায়ালেক্ট হিসাবে দিচ্ছি বলেই একটা বাঙাল ভাষা দিয়ে দিলাম, সেটা ঠিক নয়, কারণ ওটা একটা সময়। কারণ ওই যে বললাম যে এগুলোতে এইভাবে তো খাপ খায় না, আমি পড়েছি হঠাৎ একটা মানে স্ট্যান্ডার্ড বাংলাতে পড়ে যাচ্ছি, তার মধ্যে অনুবাদের ক্ষেত্রেই বলছি, সেখানে তার মধ্যে আবার একটা ওই একেবারে পুরোপুরি বাঙাল ভাষায় চলে আসবে। আমরা সেইভাবে করি না, আমরা খানিকটা কৃত্রিম একটু বাংলা ইয়ে করে, যেমন ধরো তোমার কি বলবো, ওই যে ডায়ালেক্ট, যদি ধরো পদ্মা নদীর মাঝির যে ডায়ালেক্ট, ওই ডায়ালেক্ট থেকে ওরকম ডায়ালেক্ট আছে নাকি?
উনি তো ডাইরেক্ট অনেকটাই বানানো, বাংলাতেও করে। তা সুতরাং আমাদের সেইভাবে ওগুলোকে একটু বানিয়ে ওইভাবে কোপ করতে হয়, যে ডায়ালেক্ট থাকে। একেবারেই একেবারেই। আমরা এবারে চলে আসছি দেবলীনার প্রশ্নগুলি। দেবলীনার প্রশ্নগুলি আমি এক করে বলছি, তার কারণ একটার উত্তর আমরা পেয়েই গেছি। ডায়ালেক্টের বিষয়টি দেবলীনা জিজ্ঞেস করেছেন। আরেকটি দেবলীনা যেটা বলতে চাইছেন যে রাশিয়ান মিথ বা ফোকলোর, যদি আপনি কখনো আপনার অনুবাদে রাশিয়ান মিথ বা ফোকলোরের অনুবাদের কোনো প্রসঙ্গ বা পরিস্থিতি এসে থাকে, তাহলে তখন কি কোনো বিশেষ স্ট্র্যাটেজি বা সমস্যার সম্মুখীন হয়েছিলেন? রাশিয়ান মিট, আমরা সেইভাবে তো ইয়ে করিও নি। মানে রাশিয়ান মিট বলতে আমরা রূপকথা ইত্যাদি অনুবাদ করেছি। সেখানে করতে গেলে হ্যাঁ, যেমন কতগুলো কনসেপ্ট আছে যেগুলো আমাদের সঙ্গে মেলে না, কিন্তু সেগুলো আমরা যেমন একটা বইতে যেমন আমরা রূপকথার অনুবাদ করেছি, যে আমার একটা অনুবাদী বোধহয় আছে, আলতা জবাব। এখন এই আলতা কথাটা তো আমাকে ব্যবহার করতে হচ্ছে, এবং ওরা ওদের ভাষায় বলে আলেনকি ছিল। আলেনকি মানে লাল, লাল মুখে, আলি মানে লাল, লাল ফুল বা একটা বানিয়েছে একটা মিথ মতন, যে ওই রকম একটা ফুল আছে আজিব ইত্যাদি। তা আমরা সেটাকে এখন কিভাবে অনুবাদ করবো, আমি সেই জন্য নাম দিয়ে দিয়েছিলাম একটা আলতা জবা বলে। আলতা জবা বলে কিছু নেই। তা এবং ওই যে রাশিয়ান মিথে যেরকম আছে বাবা ইয়াগা, ডাইনি, ডাইনি বুড়ি সেই কিভাবে চলে, সেই হামনদিস্তার ওপর চেপে ঝাড়ু হাতে নিয়ে আকাশে উঠছে, বা থাকে কোথায় একটা ঝুপড়ি মতন একটা ঘর, তার জানলা নেই, দরজা নেই, মুরগির ঠ্যাঙের মতন দুটো ঠ্যাঙের ওপরে খাড়া। এগুলো তো রাখতেই হচ্ছে। এগুলোর সঙ্গে তো অনেক পাঠক পাঠিকারা মানে জড়িতই হয়ে গেছে, এবং তারা জানে, এখনো বাবাইরাও জানে, হ্যাঁ, বা এগুলো জানে। হ্যাঁ, এগুলো তো অসুবিধা হয়, কিন্তু এগুলো এইভাবেই মানে রেখে দিতে হয়। এটাকে আমি মিথকে, একটা দেশের মিথকে আমি কি করে ঠিক ঠিক। এবারে আমাদের প্রিয় সহকর্মী বাংলা বিভাগের ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম, উনি আপনার সাথে কিছু কথা বলতে চাইছেন। সাদিকুল দাও একজন ঔপন্যাসিক। সাদিকুল দা আমাদের মধ্যে আজ আছেন। সাদিকুল দা, আপনি বলুন, আমরা শুনবো। অরুণ বাবুর বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। আর আমার দু একটি কথা জানার আছে, মানে আমি বুঝে নিতে চাইছি। ব্যাপার হচ্ছে, এই যে ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা যেমন কিছু আঞ্চলিক শব্দ পাই, সে কথাগুলো অবশ্য বললেন। এমনও কিছু অ্যাক্রোনিম আছে যেগুলো মানে অন্য ভাষায় ট্রান্সলেট করা খুব কঠিন, কিংবা এমন কিছু শব্দ আছে যাকে বলা হচ্ছে অপভ্রংশ বা ডিজেনারেটেড ওয়ার্ড। সেই শব্দগুলোকে আমি অন্য ভাষায় কিভাবে নিয়ে যেতে পারি? যেমন জাস্ট আপনাকে আমি উদাহরণ হিসেবে দেখি, আমাদের যেমন একটি নাটক পড়তে হয় বিজন ভট্টাচার্যের নবান্নে এক জায়গায় বলা হচ্ছে হিলিকশন হচ্ছে যাইতে হইবে। হিলিকশন, দ্যাট মিনস হচ্ছে ইলেকশন, এটা স্বাভাবিক অবস্থা। এখন আবার এক জায়গাতে একটা উপন্যাসে আমি পড়লাম ওপার বাংলাদেশে, মুন্সিপাল্টিতে কাজ করিতে যাইবে, মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। এইবার হচ্ছে আজ রাতকে ভারী জাড়াইবে, আঞ্চলিক শব্দ। এই যে জিনিসগুলো, এই শব্দগুলো যখন চলে আসে, তখন মানে এটাকে কিভাবে, হাউ ইউ কনভার্ট ইনটু আদার্স ল্যাঙ্গুয়েজ? স্যার, মেক আই আন্ডারস্ট্যান্ড টু ইউ? আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝেছি। তো আমাকে তো
তাহলে সেক্ষেত্রে হ্যাঁ সেরকম তো সমস্যা হয়, এবং সেক্ষেত্রে তো খুঁজে খুঁজে আমাকে তো বাংলায় ওরকম কিছু কাছাকাছি আছে কিনা তার কাছাকাছি যেতে হয়। আমি হয়তো পুরোপুরি পাবো না, কিন্তু তাহলে যতদূর সম্ভব আমি আমি ওটাকে অ্যাভয়েড করতে পারবো, কারণ ওর মধ্যে অনেক কিছু থাকতে পারে যে কোথাকার মানুষ কিভাবে বলছে, সে কিভাবে বলছে, সেটাও তো একটা বড় কথা। কথাটা বলছে কিভাবে বলছে এবং কোন ভঙ্গিতে বলছে, সেটা একটা বড় কথা। সেটাকে আমাকে তো অন্তত পাঠকের কাছে সেটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় চেষ্টা করি যে আমাদের আঞ্চলিক ভাষার কাছাকাছি যদি সেরকম কোনো শব্দ থাকে তার কাছেই যেতে, কারণ আমরা তো আর রুশ ভাষার ওই শব্দটা ব্যবহার করতে পারি না। ফলে ওটা ওটা একটা সমস্যাই বটে। আচ্ছা, অন্য অনেক সমস্যার মধ্যে বহু সমস্যা আছে, কত সমস্যা বলবো। অনুবাদকের সমস্যা মানে অন্ত নেই। ওই যে বললাম যে এক একটা শব্দের জন্য আমাকে অনেক সময় মানে একটা বইয়ের কাজ হয়তো 1 মাস ছেড়েই দিতে হয়েছে, কারণ মাথার ভেতরে ওই শব্দটা ঘুরছে, এখনো পাচ্ছি না শব্দ। হয় এবং অনেক সময় অনেকে জিজ্ঞেসবাদও করতে আছে এই শব্দটা এরকম ভাবে একটা ভাব দিয়ে প্রকাশ করলাম, এই যে যেটা কথা আপনি বললেন এরকম শব্দের কথা, এটা আমাদের কোন ভাষা কোন আঞ্চলিক ভাষায় কিরকম ভাবে হতে পারে খুঁজে বের করতে হবে। হ্যাঁ বেশ, তা আপনার নাহলে আমি সুচিন্তিত এলাম। বেশ স্যার, একদমই একদমই ধন্যবাদ, ভালো থাকুন স্যার, শ্রদ্ধা রইল। একদমই। এবারে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। দেবলীনা আরেকটি অনুরোধ করেছেন, আমি এই অনুরোধ আমি রাখছি, তবে এটা বোধহয় এখনই এভাবে বলা একটু মুশকিলই হবে। মানে উনি জানতে চাইছেন যে গোড়ার দিককার কিছু টেক্সট কি মানে আমরা নাম জানতে পারি যেগুলি পড়লে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ধীরে ধীরে শেখা যায়। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা এখন আমি জানি না এখন কি বই আছে ফরেনার্সদের জন্য। ফরেনার্সদের জন্য আগে ছিল, আগে তো আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পড়িয়েওছি সেসব বই ধরে। এখন হ্যাঁ, মানে সেই জায়গা থেকেই সম্ভবত দেবলীনা আপনার কাছে এই আবদারটা করেছেন আর কি। এখন তো আমার ঠিক মনে নেই, আমি বহু বছর রাশিয়ান পড়িয়েছি, বহু জায়গায় পড়িয়েছি, কিন্তু এখন সেই সেই বইগুলো বোধহয় এখন নেই, এখন অন্যরকম ভাবে হতে পারে বিদেশিদের রাশিয়ান না, ল্যাঙ্গুয়েজ। আমরা সেটা আমরা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি যে পরে কোনো এক সময় শুভদীপ, আমি বা যে কেউ, মানে দীপদা, আমরা কেউ পরে আপনার সময় সুবিধা অনুযায়ী আপনার কাছে আরেকবার গিয়ে কয়েকটা বইয়ের ব্যাপারে জেনে নেবো। তার কারণ সে বই আজকাল পাওয়া যাক না যাক, সে বই এক সময় যে ব্যবহার হতো সেটার একটা আলাদা গুরুত্ব রয়েছে, এবং সেগুলি যদি আমরা একটু সেই বই আমার কাছে এখনো আছেও, নেই যে তা না, আছে। তাহলে আমি খুঁজে বের করে তাকে এখনো এখনো এখন ঠিক আছে, হয় কি আপনার সময়, সেটা দেখতে আপনার পারি। সময়, আচ্ছা, আপনার language সময় শেখানো অনুযায়ী হয়। আপনি জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো, কোনো অসুবিধা নেই। তো আর দীর্ঘ করা উচিত না বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একেবারেই দীর্ঘ করব না। আমরা এবারে একেবারে কিছু খুব ভালোবাসার কথা উঠে এসেছে, যেমন শ্রীতার একটা মন্তব্য আমি পড়ে না দিয়ে থাকতে পারছি না। শ্রীতা বলছেন, আমার মনে হয় সোর্স টেক্সট রচনা অনেক সহজ, অনুবাদ করার তুলনায় অনেক কঠিন, কিন্তু অনুবাদ করা একটা নেশার মতো, একবার তার মধ্যে ঢুকে গেলে আর বেরোনো যায় না। এটা শ্রীতার কথা। সেটা ঠিকই, কারণ আমি তো এখন যেটা যেটা জীবিকা হিসাবে নিয়েছিলাম সেটাই তো এখন মানে জীবিকাও বলতে পারেন, শখও বলতে পারেন, কারণ আমি তো ওটার থেকে আর আর কোনোটাতে কোনোভাবেই বেরোতে পারছি না। এই যে বললাম, এবং সেটা তো
আমার অনেক সময় রাতের ঘুমও কেড়ে নিচ্ছে। এবং বোধহয় নেটওয়ার্কেরও সমস্যা পাই হচ্ছে। একটু নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, কি হলো? না, আমরা শুনতে পাচ্ছি, মাঝখানে দু একটা শব্দ একটু কেটে গেছে। ও আচ্ছা, না বললাম যে যখনই কোনো এই না কি প্রসঙ্গে বলছিলাম যেন, ওই রাতের ঘুম চলে হ্যাঁ, যায়। হ্যাঁ যখনই মানে নতুন কোনো কোনো নতুন ঠিক নয়, যখনই কোনো শব্দ পাচ্ছি, সেটা অনেক সময় এমনকি ইংরেজিতেও হতে পারে, রুচিতে তো হয় অনেক সময়, আর খালি তখনই মাথার ভেতরে মানে ইয়ে হচ্ছে যে এটা বাংলা কি, সেটা হয়তো মানে আমার অনুবাদের কাজের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু বেরিয়ে যাচ্ছে কোনো জায়গায় একটা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, লেখা আছে ইংরেজিতে এরকম লেখা আছে, এটা রুচিতে কি হতে পারে, বা রুচিতে একটা দেখলাম এটা বাংলায় কিরকম হতে পারে। এই জিনিসগুলো সবসময় অনুবাদের ব্যাপারটাই কাজ করছে, যার জন্য এইসব ব্যাপারে হয় কি একটু গোলমালও হয়ে যায়, কারণ পারিবারিক ক্ষেত্রে গোলমাল হয়। এবারে আমি একেবারে ধন্যবাদ জ্ঞাপনের জায়গাটায় আসবো, কিন্তু আমি ডিসক্লোজ করব না, কিন্তু আমার মনে হয় সবরীকে আমাদের দু একটা কথা বলতে দেওয়া উচিত। সেটার কারণটা আমি এখন বলছি না। সবরী, আপনি কি কিছু বলবেন অরুণ বাবুর উদ্দেশ্যে? আমি মানে কি বলবো, আমি নিজেই জানি না এখনো। আমি এখনো মানে আমার পুরো মুখ ভর্তি আমি হাসছি, আমার গালে ব্যথা করছে, আমি এতক্ষণ ধরে হাসছি। আমি রীতিমতো আমার বইয়ের স্ট্যাক পত্র নিয়ে বসে আছি এখানে, নিকোলাই দুবাফের সেই সাগর তীরে, যেখানে সেই ননী ভৌমিক এবং অরুণ সোম দুজনেরই অনুবাদ ছিল। নন্দীর বুকে আলোর মেলা অনুবাদ করেছিলেন অরুণ সোম। তারপরে আমার ছোটবেলার অন্যান্য বই থেকে এই রিসেন্টলি প্রতিক্ষণ থেকে যে বিনতা বেরিয়েছে, আমি সব নিয়ে বসে আছি এবং আমি এখনো জানি না, সেই ফ্যান গার্লিং হার্ট বলে না, আমার এখন সেই অবস্থা আর কি। আমার কালকে পরীক্ষা, আমার মাস্টার্স এর ফাইনাল সেমের পরীক্ষা কালকে। আচ্ছা 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 আচ্ছা, আমি এখন বসে শুভকামনা করি, শুভকামনা করি। অসংখ্য ধন্যবাদ, ইট মিনস আ লট টু মি। আমি এখনো জানি না আর কি বলবো, আমি ভাবতে পারছি না এখন এটা হচ্ছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল দ্য অর্গানাইজার্স হিয়ার। আমি সিরিয়াসলি জানি না কি বলবো। আসলে এই আবেগঘন মুহূর্তগুলো আপনাদের উপহার দেওয়াটাই আমাদের দায়িত্ব ছিল, আমাদের স্বপ্ন ছিল। আপনারা পাশে থেকেছেন, অরুণ বাবুদের মতন মানুষরা পাশে এসে দাঁড়িয়েছেন বলেই আমরা পারলাম। তো আমিও খুব আবেগরুদ্ধ, আমি আপনার প্রত্যেকটি কথার মধ্যে আবেগ আমি অনুভব করলাম। আমি আর দীর্ঘায়িত করছি না, তার কারণ আমার মনে হয় অনলাইন ফ্যাটিক ইজ এ ভেরি রিয়েল থিং, এবং আমি ইচ্ছে করেই ডিসক্লোজ করব না, কিন্তু আমি জানি, দীপদা জানে যে অরুণবাবু গত কয়েক মাস ধরে যথেষ্ট সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও আজ আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, কিন্তু আর দীর্ঘায়িত করব না। আমি গৌতম দাকে অনুরোধ করছি, গৌতম দা একটি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সন্ধ্যাকে আমরা শেষ করি। বেশ, আমিও ধন্য। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক ক্ষণ হয়ে থাকলো আর কি, আমাদের প্রত্যেকের কাছে। এবং নিঃসন্দেহে আমরা বারবার করে এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি, অ্যাডন কোর্সের শুরুতেও এবং শেষেও। আজকে অব্দিও আলোচনা করা হয়েছে আমরা সবাই মিলে বসে, আমাদের সহকর্মী মাসুদ, সাদিকুল্লাহ, দেবাদিত্য। ঠিকই ভীষণভাবে অপেক্ষায় ছিলাম যে আপনার বক্তব্য শুনবো, আমরা নিজেরা রেডি দিতে হবে। আসলে কমেন্ট বক্সেই তো সবাই লিখছেন, আপনিও বললেন যে জীবন এবং পেশা এবং নেশা দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। সবরই তো এত আবেগপ্রবণ, আমি জানতাম না যে বিষয়টা নিয়ে সত্যি আমি ভীষণ আবেগপ্রবণ। আমিও বই নিয়ে খুলে আছি, আমি কবিতা নিয়েও আমিও খুলে আছি, সবই খুলে আছি আমি বইপত্র নিয়ে। কিন্তু মুশকিলটা হলো যে আরো যদি সময় পেতাম আপনাকে,
শারীরিক অসুস্থতা কাটিয়েও এবং মানসিক বল নিয়ে যেভাবে আমাদের সামনে এসে আপনি বললেন, সেটা আর যাই হোক আমাদের সকলের প্রাপ্তি, এবং এই প্রাপ্তির হিসেব হবে না, এই প্রাপ্তির কোন রকম গণনাও হবে না। এটা একদম আমাদের স্মৃতির কথায় থাকবে, এবং আমরা আপ্লুত ভীষণ, আবেগ প্রবণ ভীষণ ভাবে হয়ে উঠেছি। আমরা আরো হয়তো শুনতে পারতাম আপনি যদি আরো আমাদেরকে সময় দিতেন। জানি না আমরা কখন আমাদের সৌভাগ্য হবে কিনা যে আমরা আপনাকে আমাদের কলেজে কোনোদিন নিয়ে আসতে পারবো কিনা, জানি না আমরা কখনো সবাই মিলে আপনার সঙ্গে মিট করতে পারবো কিনা, কারণ সবাই এই না, মিট প্ল্যাটফর্মটা করা যে ইউজ করছে। যেতে পারে, যদি আসেন কখনো তাহলে এখানে একসঙ্গে মিট করাই যেতে পারে, কথাবার্তা অলওয়েজ ওয়েলকাম। একদম একদম, মানে আমি বলতে চাইছি সবাই মিলে আজকে যে সবাই এই প্ল্যাটফর্মে আছি, কখনো সম্ভব কিনা আমি জানি না, যে আজকে সবরই বললো তাকে দেখে আমি চিনতে পারবো কিনা, অর্গানাইজার হিসেবে যে সবরই আমাদের পার্টিসিপেন্ট ছিল, সে অরুণবাবুর বক্তব্য শুনে আবেগ মথিত হয়ে পড়েছিল, এবং জানি না জোয়ানাকে কোনোদিন আমরা সঙ্গে পাবো কিনা এই পাশাপাশি, কিন্তু কোথাও গিয়ে আমরা এক জায়গায় আজকে ভীষণভাবে এক হয়ে উঠেছি আপনার বক্তব্যে। আপনাকে ধন্যবাদ দেবার মতন আমাদের ভাষা নেই, আপনাকে কৃতজ্ঞতা জানাবার মতো ভাষা আমাদের নেই। না, যাই হোক, আমিও বলতে পারলাম অনেক কিছু, আরো কিছু হয়তো বলা যেত। যাই হোক, বলার তো শেষ নেই, আরো অনেক। একদম একদম, আপনি ভালো থাকবেন। অনেক ব্যাপার আছে। আমরা অবশ্যই আপনার কাছে আসবো, সকলেই যতটা পারি, যতজন পারি আমরা আসবো, আপনার সঙ্গে কথা বলবো, অবশ্যই, অবশ্যই, আরো ঋদ্ধ অবশ্যই। হবে। আপনি ভালো থাকবেন, সর্বোপরি আপনি ভালো থাকলেই আমরা আরো বেশি ঋদ্ধ হবো। আর একটা ছোট কথা আমি ধন্যবাদ। বলবো, আজকের এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের এক পার্টিসিপ্যান্ট আমাদের পাশে দাঁড়িয়েছেন, যিনি এখন অরুণবাবুর পাশে বসে এই আলোচনা পুরো সময়টা যাতে কোনো অসুবিধা না হয় সেটা এনশিওর করেছেন। শুভদীপ তো লজ্জা পায় আমি জানি, কিন্তু আমি খোলাখুলি বলবো যে শুভদীপ যদি আজ ভলান্টিয়ার না করতো তাহলে এই অসাধারণ সন্ধ্যাটা আর ও সময়ের ব্যাপারে একেবারে সময়ের ব্যাপারে পার্টিকুলার সাংঘাতিক। সেদিন আমি দেখলাম, আমি লক্ষ্য করেছি, ও একটু আগে চলে এসেছিল বলে ওইখানে দাঁড়িয়েছে, ঠিক সময় মতন ঢুকেছে। শুভদীপ অসম্ভব দায়িত্বশীল ভাবে এই একদম, ও ওইখানে দেখলাম, আমি ওকে চিনতাম না, কিন্তু আমি ওকে দেখেই বুঝলাম যে নিশ্চয়ই এবং এখানে ওখানে ঘোরাফেরা করছে, এবং ঠিক সময় একেবারে কাটায় কাটায় এসে। ধন্যবাদ। এবং আমি আরেকজনের কথাও বলবো, দীপদা, আমাদের প্রিয় কল্পবিশ্বের দীপদা, যিনি ভীষণ ভাবে আমাদের পাশে প্রত্যেক মুহূর্তে থাকেন। দীপদা এবং শুভদীপ দুজনকে বিশেষ ধন্যবাদ। আমি আবার অরুণবাবুর ঘরে ফেরত যেতে চাই, এবং গাড়িনের মারণ রশ্মি নিয়ে অনেক কথা জমানো রয়েছে, আপনার সাথে সেসব কথা জমিয়ে রাখলাম। দেখা হচ্ছে শীঘ্রই। খুব খুব ভালো থাকুন, আর আমাদের আশীর্বাদ করুন যে আমরা যেন অনুবাদ চর্চা, সাহিত্য চর্চা এইভাবেই আপনাদেরকে সামনে রেখে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন। আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে প্রণাম, ভালোবাসা। আপনার আজকে এখানে মবিনুল রাও পৌঁছেছেন শোনার জন্য। মবিনুল রাও আছে, দেখলাম। ঠিক আছে, আমরা সন্ধ্যেটা শেষ করি। শুভদীপ, তুমি ওনাকে আস্তে আস্তে লগ আউট করে দাও, তার কারণ অনলাইন দীর্ঘক্ষণ রয়েছি আমরা। তবে আমি প্রথা অনুযায়ী আমাদের আমন্ত্রণটাও জানিয়ে রাখি। আগামীকাল, আজকে যেমন আমাদের সামনে এক ভেটেরান অনুবাদককে আমরা পেলাম, কালকে আমাদের এক তরুণ অনুবাদক দাদা, আমার খুব ব্যক্তিগতভাবে প্রিয় শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী, তিনি শেক্সপিয়ারের সনেটের অনুবাদ চেষ্টা করে থাকেন, এবং তিনি কাল শেক্সপিয়ারের সনেট নিয়ে বেশ কিছু কথা আমাদের সাথে ভাবছেন। আমি সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অরুণ বাবুকেও আমি পরে এর লিঙ্কগুলি সবই ইমেলে পাঠিয়ে দেবো, আপনি আপনার সময় মতো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। শুভরাত্রি। ধন্যবাদ।